আসসালামু আলাইকুম। তোমরা যারা জয়েন করছো আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। আমরা শুরু করে দিই। গত ক্লাসে আমরা বলছিলাম কাজ নিয়ে যত ধরনের ঝামেলা, সব ঝামেলা আমাদের শেষ এবং কাজের যে ডিটেলস সব কিছুই আমরা পড়াইছি, যত ধরনের কাজ থাকতে পারে এবং অভিকর্ষীয় বলের বিপরীতে কাজ করে যদি কোনো একটা বস্তুকে উপর দিকে নিতে হয় সেক্ষেত্রে কিভাবে আমাদের এইচটা কাউন্ট করতে হয়, ভরকেন্দ্রের উলম্ব সরণ, ওই ধরনের ম্যাথগুলো আমরা করছিলাম। তো আজকে আমাদের কাজ হচ্ছে শক্তি কি সেটা দেখা। শক্তি আমরা গত ক্লাসে অলরেডি দেখছিলাম শক্তি কী জিনিস। আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা গত ক্লাসে অলরেডি এগুলো ক্লাসিফাই করছি। আজকে হচ্ছে আমরা গতিশক্তি নিয়ে অ্যানালাইসিস করব। গতিশক্তির সূত্র তোমরা অলরেডি জানো, বাট কথা হচ্ছে এখন আমাদেরকে ক্যালকুলাসের মাধ্যমে সেটা প্রমাণ করতে হবে। এসএসসি লেভেলে তোমরা হয়তো ক্যালকুলাস জানতা না, যার কারণে তোমরা গতিশক্তির ফর্মুলা বলো, বিভব শক্তির ফর্মুলা বলো, স্প্রিংয়ের ফর্মুলা বলো, এগুলো মুখস্থ করছিলাম। তো এখন হচ্ছে আমরা সেগুলো হচ্ছে ইন জেনারেলি আমরা করতে পারবো। আমরা জেনারেলি ক্যালকুলেশনের মাধ্যমে সেগুলো করব এবং আজকে আমরা সেই কাজটাই করব। আর এই যে গতিশক্তির যে প্রমাণটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে করব সেই প্রমাণটা পরীক্ষার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমাদের এই ধরনের প্রমাণগুলো অনেক সময় অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। তো আসো আজকে আমাদের মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে গতিশক্তি কী জিনিস সেটা আমরা জানব। গতিশক্তি, তাহলে ভালো করে খেয়াল করি, আমরা জানবো হচ্ছে গতিশক্তি কী জিনিস, গতিশক্তি কী সেটা আমরা জানবো। তাহলে একটু ভালো করে খেয়াল করো, আমরা শুরু করে দিই। তার আগে আমাকে কনফার্ম করো আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা। আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। যদি ক্লিয়ার হয় তাহলে আমরা শুরু করে দিব এবং আজকে মোটামুটি আমরা অধ্যায়ের শেষ পর্যায়ে চলে যাব, কারণ হচ্ছে আমাদের এই অধ্যায়ের মধ্যে বাকি আর তেমন কোনো কিছু নাই। এই অধ্যায়ের মধ্যে আমার দুইটা জিনিসে বাকি আছে, শক্তি আর ক্ষমতা। এগুলো নিয়ে খুব একটা বলার আহামরি কোনো কিছু নাই। যেমন আমরা কিছুক্ষণ পরে যখন বিভব শক্তি পড়বো দেখবো যে বিভব শক্তি সব কিছু আমার পড়া আছে, খালি এটা ডেফিনেশনটা জানলে হচ্ছে। তো এরকম ম্যাক্সিমাম জিনিস আমার পড়া থাকবে। আর ক্ষমতায় গেলে তখনও সেম, তবে স্পেশালি আমাকে যে কাজটা করতে হবে কিছু ম্যাথ করাই দিতে হবে তোমাকে। ম্যাথমেটিক আমরা মোটামুটি দেখা যাবে থিওরি আর 2 ক্লাসেই শেষ, আজকের ক্লাস আর পরের ক্লাসে থিওরি শেষ। আর ম্যাথের জন্য স্পেশাল একটা কনসেপ্ট আছে কুয়ার কনসেপ্ট, তারপর হচ্ছে আমাদের সরল দোলকের একটা কনসেপ্ট আছে। এরকম কিছু কনসেপ্টের ম্যাথ আমাদের পরীক্ষা আসে, সেগুলো আমরা স্পেশালি আলাদা করে ম্যাথ দেখাবো। বাট আমরা থিওরিটা আজকে এবং আগামী ক্লাস এই 2 ক্লাসে আমাদের এই অধ্যায়ের সব থিওরি শেষ। এরপর হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোর জন্য যা যা এক্সট্রা লাগে আমরা তা পড়াবো। সব কিছু ক্লিয়ার কিনা বলো। সব কিছু ক্লিয়ার কিনা বলি? হ্যাঁ ক্লিয়ার। ওকে, যেহেতু সব কিছু ক্লিয়ার আছে তাহলে আমরা সামনের দিকে আগাই। আমি একটু ক্যামেরাটা মুছে নিই, মনে হচ্ছে একটু ঝাপসা।
এখন আশা করি ঠিক আছে। ওকে, নাও ইটস ওকে। আচ্ছা, এবার আমরা সামনের দিকে আগাই। ওকে, তাহলে আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, খুবই সিম্পল ব্যাপার স্যাপার এটা আসলে। দেখো, আমরা যদি বলি আমাদের এখানে মনে করো কোনো একটা গাড়ি আছে, এই গাড়িটা এটা হচ্ছে আমার গতিশীল একটা গাড়ি, এই গাড়ির ভেক্টর হচ্ছে ভি। আমার টার্গেট হচ্ছে এই গাড়িটাকে আমি স্থির করব। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, এই গাড়িটাকে আমরা স্থির করব, অর্থাৎ গাড়িটি স্থির হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করে দেখো, এই গাড়িটা আমার গতিশীল ছিল, এই গাড়িটা বর্তমানে স্থির হয়ে যাবে। গতিশক্তি মানে হচ্ছে সে গতির সাথে রিলেটেড। তাহলে যে গাড়িটা আমার আগে খুব দ্রুত চলতেছিল সেই গাড়িটা আস্তে আস্তে স্টপ হয়ে গেল। তাহলে এই যে গতিশীল গাড়ি সেই স্টপ হওয়ার আগ পর্যন্ত, এখান থেকে এতটুকু পর্যন্ত একটা গতিশীল গাড়ি স্থির হওয়ার আগ পর্যন্ত কিছু কাজ করছে কি করে নাই? অবশ্যই করছে, সে নিজে কাজ করছে। কারণ কাজ করে 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 তার শক্তি অপচয় হয়েছে, তখন সে আমাদের থেমে গেছে। একইভাবে এখানে দেখো, একটা গাড়ি স্থির, তাকে আমি গতিশীল করব। এই গাড়িটা আমার স্থির, তাকে আমি গতিশীল করব। এবার কিন্তু সে কাজ করবে না, স্থির গাড়ির উপর আমাকে কাজ করতে হবে। আমি স্থির গাড়ির উপর কাজ করব, কাজ করলে ওই স্থির গাড়িটা আস্তে আস্তে গতিশীল হবে। তাহলে একটু খেয়াল করো, একটা গতিশীল গাড়ি সে কাজ করে 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 স্থির হয়ে যায়। একটা স্থির গাড়ি, তাকে একটা নির্দিষ্ট পরিমাণ গতি দেওয়ার জন্য কাজ করতে হয়। তাহলে এই যে আমার কোনো একটা গতিশীল গাড়ি সেই স্থির হওয়ার সময় যে পরিমাণ কাজ করে, বা কোনো একটা স্থির গাড়ি তাকে গতিশীল করার জন্য যে পরিমাণ কাজ আমাকে করতে হয়, তাকে আমরা বলি হচ্ছে তার যে পরিমাণ কাজ করি বা আমরা যে পরিমাণ কাজ আমরা পাই, তাকে আমরা বলি হচ্ছে তার গতি শক্তি। লিটারেলি এখানে দেখো, বস্তুর গতিশক্তি ছিল, আস্তে আস্তে গতিশক্তি শূন্য হয়ে গেল। আর এখানে প্রাথমিক গতিশক্তি ছিল না, আস্তে আস্তে গতিশক্তির সঞ্চার হলো। এর মানে গতিশক্তি বৃদ্ধিও পাইতে পারে, হ্রাসও পাইতে পারে। তাহলে আমাদের এখানে মেইন কনসার্ন যেটা, সেটা হচ্ছে কোনো একটা বস্তু তার গতির যে পরিবর্তন, অ্যাকচুয়াল পারপাস যদি আমরা বলি, কোনো একটা বস্তুর তার যে গতির পরিবর্তন। তাহলে একটু খেয়াল করো, এখানে কি হয়েছে ভাইয়া? গতির পরিবর্তন হয়েছে। এখানে কি হয়েছে ভাইয়া? গতির পরিবর্তন হয়েছে। এখন কোনো একটা বস্তুর গতির পরিবর্তন যদি হয়, তাহলে আমি জাস্ট লাইক ধরে নিলাম এখানে আমাদের একটা বস্তু আছে, এই বস্তুর বেগ হচ্ছে v1, এই বস্তুটা এখানে যাওয়ার পর এই বস্তুর বেগ হয়ে গেল v2। এখন একটু ভালো করে খেয়াল করে দেখি, এই যে আমার বস্তুটা, এই বস্তুটা আমাদের এখান থেকে এখানে চলে গেল, এর মানে এখান থেকে এখানে যাওয়ার সময় তার গতির পরিবর্তন হয়েছে। এই গতি পরিবর্তন হওয়ার সময় মাঝখানে আমাদের কি করা লাগবে? হয় সে কাজ করবে, না হয় আমাকে কাজ করা লাগবে। ভালো করে খেয়াল করো, সে কাজ করলে তার শক্তির অপচয় হতে হতে সে আস্তে আস্তে বেগ কমে যাবে। আর আমি যদি কাজ করি তাহলে তার বেগটা বেড়ে যাবে। তাহলে আমরা বলতে পারি, কোনো একটা গতিশীল বস্তুর যদি গতির পরিবর্তন করার জন্য আমি কাজ করি, তাহলে তার মধ্যে গতির সঞ্চার হবে। ভালো করে খেয়াল করো, আমি কাজ করলে, আমি যদি এটাকে ধাক্কা দিই, এটার মধ্যে গতির সঞ্চার হলো, এটার মধ্যে গতির সঞ্চার হলো। আর যদি সে নিজে কাজ করে, তাহলে কিন্তু তার গতিটা আমার হ্রাস পেয়ে গেল। তাহলে আমি আবারও বলতেছি, আমি যদি কাজ করি তার মধ্যে গতির সঞ্চার হচ্ছে, আমি যদি কাজ করি তার মধ্যে গতির সঞ্চার হয়। তাহলে আমি কাজ করে তার মধ্যে গতির যে সঞ্চার করলাম, এই গতি সঞ্চার করার কারণে সে কিছু পরিমাণ শক্তি পেয়ে গেল। এই শক্তিটাকে আমরা বলি গতি শক্তি। আমি আবারও বলতেছি, মনে করো আমি এই B1 থেকে B2-তে নেওয়ার জন্য আমি কিছুটা কাজ করলাম, আমি তার গতির পরিবর্তন করার জন্য যে কাজটা করলাম, অথবা আমি গতি পরিবর্তন করার জন্য তার উপর যে পরিমাণ কৃতকাজ হলো, সেই কৃতকাজটা সেই স্টোর করে রাখবে, জমা করে রাখবে। এটাকে আমরা বলি হচ্ছে তার গতি শক্তি। কথা ক্লিয়ার কিনা বলো? কথা ক্লিয়ার কিনা বলো? তাহলে আমি আবারও বলতেছি, কোনো একটা বস্তু
তার গতির পরিবর্তনের কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করতেছে, সে কাজ করার সামর্থ্য অর্জন করবে কিভাবে? যেমন ফর এক্সাম্পল, এখান থেকে এখানে যাওয়ার সময় সে কাজ করে। কেন কাজ করে? ভাই এই গতিতে যে আমি আনছি, শূন্য থেকে এই গতিতে আনতে আমাকে কাজ করা লাগছে। এই শূন্য থেকে এই গতিতে আনতে আমি যে পরিমাণ কাজ করছি, সে এই গতি থেকে আবার শূন্যতে যেতে সেম পরিমাণ কাজ তোমাকে রিটার্ন দিবে। এর মানে তুমি কোনো একটা বস্তুকে গতিশীল করার জন্য যেই পরিমাণ কাজ করলা, ওই কাজের কারণে সে কিছু পরিমাণ কাজ করার সামর্থ্য অর্জন করলো। এই কাজ করার সামর্থ্যটাকে আমরা বলতেছি তার গতিশক্তি। এখন কাজ করার সামর্থ্যকে আমরা বলি শক্তি। এই শক্তিটা কিসের কারণে? গতির পরিবর্তনের কারণে। এটাকে আমরা বলতেছি গতিশক্তি। বলো গতিশক্তির কনসেপ্টে ক্লিয়ার কিনা? বিবি মরিয়ম যদি নিজে গতিশীল হয়, এটা কি বলছেন? সিম্পল জিনিস। দেখো, আমি স্থির, তুমি আমাকে গতিশীল করতে হলে কী করতে হবে? ধাক্কা দিতে হবে না? তাহলে তুমি আমাকে ধাক্কা দিয়ে গতিশীল করলা। যখন আমি অনেক দ্রুত চলতেছি, একটা গতিশীল গাড়ি, সে যদি কোনো একটা দেওয়ালে ধাক্কা দেয়, দেওয়াল সব ফাইটটা চলে যায়। কেন? কারণ তার মধ্যে প্রচুর পরিমাণ গতিশক্তি আমাদের স্টোর করা আছে। তাহলে যেহেতু তার মধ্যে প্রচুর পরিমাণ শক্তি আছে, সে নিজে কাজ করতে পারে। তাহলে আমাদের দেখো, এই বস্তুটার মধ্যে একটা গতি আছে, সে কাজ করে 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 শক্তিগুলো অপচয় করে একসময় শূন্য হয়ে যায়। এই বস্তুটার মধ্যে আমাদের কোনো গতি নাই, আমি গতি বানাবো। এই গতি যে তাকে দিব, তাকে যে গতিপ্রাপ্ত করব, এই গতিপ্রাপ্ত করার জন্য আমাকে শক্তি দিতে হচ্ছে। একটা স্থির গাড়ি অটোমেটিক এরকম হচ্ছে না। তা তুমি বলতে পারো, ভাই গাড়ি তো কেউ ধাক্কা দিয়ে করে না। গাড়ির ইঞ্জিনে যে কাজগুলো হয়, ইঞ্জিন যে তাকে ধাক্কা দেয়, ইঞ্জিন যে তাকে ধাক্কা দিচ্ছে, সেটাই হচ্ছে আমার কাজ করতেছে, যার কারণে গাড়ি উল্টা একটা জিনিস রিটার্ন দিচ্ছে। এক কথায় হচ্ছে, আমাদের কোনো বস্তু গতিশীল থাকার জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে, কোনো একটা বস্তু তার গতিশীল থাকার জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে, তাকে আমরা বলতে পারি তার গতিশক্তি। কোনো একটা বস্তু গতিশীল থাকার জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে, সেটা হচ্ছে তার গতিশক্তি। সিম্পল হিসাব নিকাশ। বলো আমরা এটা বুঝছি কিনা? কোনো একটা বস্তুর মধ্যে গতির সঞ্চার হওয়ার জন্য বা গতিশীল থাকার জন্য সে কাজ করার যে সামর্থ্যটা অর্জন করলো, মানে এই মুহূর্তে তার এই পরিমাণ কাজ করার সামর্থ্য আছে, সেই সামর্থ্যটা কিসের জন্য? গতির জন্য। এই শক্তিটাকে আমরা বলি তার গতিশক্তি। অর্থাৎ গতিশক্তি জাস্ট নাথিং, জাস্ট লাইক এ ওয়ার্ক ডান। এটা হচ্ছে কৃত কাজ। গতিশক্তি মানেই হচ্ছে কৃত কাজ, বাট পার্থক্যটা হচ্ছে এই শক্তিটা আমাদের এই শক্তির কারণে সে এই পরিমাণ কাজ করার সামর্থ্য অর্জন করছে। কোনো একটা বস্তুর গতিশক্তি 10 জুল। এই কথাটার মানে হচ্ছে সে তার গতির কারণে 10 জুল পরিমাণ কাজ করার সামর্থ্য আছে তার কাছে। সে চাইলে এখন 10 জুল কাজ করতে পারবে। কেন? তার মধ্যে গতির কারণে 10 জুল শক্তি আছে। যেমন ফর এক্সাম্পল, এখানে কোনো একটা বস্তু, আমি সিম্পল যদি তোমাকে আর একটু সুন্দর করে ব্যাখ্যা করি, ভাইয়া এখানে বস্তুর বেগ 0। গতিশক্তির ফর্মুলাটা তোমরা জানো, ইকে সমান কত? হাফ mv²। আর এটা আমি একটু পরে প্রমাণ করব, তোমরাও জানো, আমি জানি তোমরা জানো। এই বস্তুর ভর এখানে যা, এখানেও কিন্তু তা। এখন দেখো, এখানে যদি তার বেগ যেহেতু 0, তার গতিশক্তি ek1 = 0। এই অবস্থায় তার গতিশক্তি ek2 = আমরা বলতে পারি হাফ mv²। তাহলে একটু খেয়াল করে দেখো তো, যখন এই পজিশনে ছিল তার মধ্যে শক্তি আছে কত? 0। যখন এই পজিশনে আসলো তার মধ্যে শক্তি হচ্ছে হাফ mv²। ধরে নিলাম এই হাফ mv² এর মান হচ্ছে 100 জুল। এটা আমি জাস্ট আমি ধরে নিলাম। তাহলে আমি এই যে বস্তুর মধ্যে একটু আগে শক্তি ছিল 10 জুল, বর্তমানে তার মধ্যে 100 জুল কোত্থেকে আসলো? কারণ আমি এই বস্তুর উপর 100 জুল পরিমাণ আমি কাজ করছি। আমি এই বস্তুর মধ্যে 100 জুল পরিমাণ কাজ করছি। এই বস্তুর উপর যখন আমি 100 জুল পরিমাণ কাজ করছি, কাজ করা মানে কি? বল প্রয়োগের ফলে সরণ। এই বস্তুর উপর বল প্রয়োগ করলাম, বল প্রয়োগের ফলে তার সরণ হলো, টোটাল 100 জুল পরিমাণ কাজ করা হলো। এই 100 জুল পরিমাণ কাজ করছি মানে হচ্ছে এই 100 জুল পরিমাণ কাজ করার কারণে তার শক্তিটা আর আগের জায়গায় নাই, তার শক্তিটা এখন 100 জুল হয়ে গেছে। যেখানে তার শক্তি ছিল 0 জুল, বর্তমানে এখানে তার কোনো কাজ করার সামর্থ্য নাই, বাট তাকে যখন আমি 100 জুল দিলাম, বর্তমানে তার 100 জুল কাজ করার সামর্থ্য আছে। এবং এই সামর্থ্যটা কিসের কারণে? গতির কারণে। কারণ এই বস্তুর একটা ব্যাগ আছে। এখানে আমরা গতি দিয়ে চিন্তা করতেছি, অন্য কোনো কিছু দিয়ে না, গতি দিয়ে। আমার টার্গেট ছিল, মেইন কনসার্ন ছিল তাকে আমি গতিশীল করব। তাহলে
যে কাজ করার কোনো, এখানে যদি আমি চিন্তা করি তার কাজ করার কোনো সামর্থ্য নাই, 0 জুল, এখানে তার 100 জুল কাজ করার সামর্থ্য আছে, পার্থক্য একটাই, এই যে 100 জুলটা সে কোত্থেকে পাইছে, আমি তার উপর 100 জুল পরিমাণ কাজ করছি। তাহলে আমরা একটা কথা বলতে পারি, এই যে আমি তারকে 100 জুল দিলাম, 100 জুল পরিমাণ কাজ করলাম, এ আমার কাজের কারণে সে বর্তমানে গতিশীল হলো। সে যে গতিশীল হলো, তার এই যে এত জুল পরিমাণ শক্তি তার মধ্যে এখন স্টোর করা আছে, এটাই হচ্ছে তার গতিশক্তি। এটা স্টোর আছে মানে এটা তার শক্তি। এই শক্তি কার কারণে সঞ্চার হয়েছে? গতির কারণে। এই কারণে তার নাম হচ্ছে গতিশক্তি। এখানে আমরা বলতে পারি ভাই তার মধ্যে 100 জুল পরিমাণ শক্তি আছে, আস্তে আস্তে সে স্থির হয়ে গেল, মানে 0 জুল হয়ে গেল। এর মানে 100 জুল থেকে সে 0 জুল হয়ে গেল। এর মানে কি, বর্তমানে সে 100 জুল পরিমাণ কাজ করার সামর্থ্য রাখে, ওই কারণে আমি বলতেছি তার শক্তি 100 জুল। এর মানে সে 100 জুল পরিমাণ তোমাকে কাজ দিতে পারবে। তাহলে সে এখানে দেখো ও কোনো কাজ করার সামর্থ্য নাই, তাকে আমি যখন কাজ করে একটা সামর্থ্য অর্জন করাইছি, বর্তমানে তার সামর্থ্য আছে, বর্তমানে তার সামর্থ্য আছে, সে এই পরিমাণ কাজ করতে পারবে। সে কাজ করে 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 0 জুল হয়ে গেল। এর মানে সে 100 জুল থেকে শূন্যতে আসার জন্য, এর মানে বি গতি থেকে 0 গতিতে আসার সময় মাঝখানে সে 100 জুল পরিমাণ কাজ করে চলে গেছে। এটা তোমাকে সে দিছে, কারণ বর্তমানে তার সামর্থ্য আছে, আর এখানে আমি কাজ করে তাকে সামর্থ্য দিয়েছি। কথাটা বুঝছো কিনা? অর্থাৎ জাস্ট লাইক আমার পকেটে 1000 টাকা আছে, দ্যাট মিনস আমি কাউকে 1000 টাকা পর্যন্ত হেল্প করতে পারবো। এটাই হচ্ছে আমার পকেটের মধ্যে টাকার শক্তি। তার মধ্যে এই পরিমাণ ভি পরিমাণ ব্যাগ আছে, যার কারণে তার মধ্যে ½ MB² পরিমাণ শক্তি আছে। এটা হচ্ছে তার গতির শক্তি। এর বেশি সে তোমাকে দিতে পারবে না, এতটুকু দেওয়ার তার সামর্থ্য আছে। আমার সামর্থ্য হচ্ছে আমার পকেটে 1000 আছে মানে 1000 টাকা, সো এটাই আমার সামর্থ্য। এটাকে আমরা বলতে শক্তি। ওটা টাকার শক্তি, এটা গতির শক্তি, এটাকে আমরা বলবো গতিশক্তি। এই আমার পকেটে 1000 টাকাগুলো কোত্থেকে আসছে? নিশ্চয়ই কোনো জায়গা থেকে আমি আর্ন করছি, কোনো জায়গা থেকে পাইছি। এই যে কোনো জায়গা থেকে পাইছি, এর মানে আমার পকেটে আসছে, আসার আগ পর্যন্ত আমার মধ্যে কোনো শক্তি ছিল না। আমি আর্ন করতে 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 1000 টাকা পর্যন্ত আর্ন করলাম, দ্যাট মিনস বর্তমানে আমার 1000 টাকা দেওয়ার সামর্থ্য আছে। এটাই হচ্ছে আমার বর্তমানে সামর্থ্য। এই সামর্থ্যটাকে আমরা বলতে শক্তি। এই শক্তিটা কার কারণে? এই সামর্থ্যটা কার কারণে? গতির কারণে, তার নাম গতিশক্তি। এটা কার কারণে? টাকার কারণে, তার নাম টাকার শক্তি। কথা ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ, বিবি মরিয়ম একটা কোয়েশ্চেন করলো যে ভাই এটা তো ধাক্কা দিবে তার শক্তি। হ্যাঁ দেখো, আমি তোমাকে বলি জিনিসটা কেমন। এই যে দেখো একটা বস্তু, এখানে তার ব্যাগটা মনে করো 0, ওকে, জাস্ট লাইক দ্যাট। এই দিকে আমি তার উপর বল প্রয়োগ করলাম F পরিমাণ। মনে করো আমি যে বলটা প্রয়োগ করলাম সেটা ধ্রুব বল। আমি একটু ব্যাখ্যা করি, কারণ বলটা তো ধ্রুব বলে হইতে পারে। আমি যখন বল প্রয়োগ করব, আমি ধ্রুব বলেও করতে পারি, পরিবর্তনশীল বলেও করতে পারি। আমি তার গতির পরিবর্তন করব। দেখা গেল ফার্স্ট টু লাস্ট আমি একই পরিমাণ বল প্রয়োগ করলাম, আবার দেখা গেল না মাঝখানে মাঝখানে আমি কি করলাম, পরিবর্তন করলাম, যে কোনো কিছু হইতে পারে। তাহলে দেখো আমার কাছে একটা বস্তু আছে, এই বস্তুর ব্যাগ হচ্ছে 0, এই বস্তুর ব্যাগ হচ্ছে কত, আদি ব্যাগ ধরে নিলাম 0। এই বস্তুটাকে আমি বল প্রয়োগ করে তার মধ্যে S পরিমাণ সরণ ঘটাইলাম। কি পরিমাণ সরণ ঘটাইলাম? S। এবং বর্তমানে তার ব্যাগ হচ্ছে V। এখন একটু ভালো করে খেয়াল করো, এই বস্তুর মধ্যে আমি মনে করি ধ্রুব বল প্রয়োগ করলাম। কোন বল ভাইয়া? ধ্রুব বল। ধ্রুব বল আমি কিন্তু পরিবর্তনশীল বলের জন্য করতেছি না, আমি ধ্রুব বলের জন্য করতেছি। আমি কি করলাম, আমি তার মধ্যে ধ্রুব পরিমাণ বল F পরিমাণ প্রয়োগ করলাম এখান থেকে এতটুকু আসা পর্যন্ত, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসা পর্যন্ত একটা নির্দিষ্ট দিকে করলাম। কারণ বল যেহেতু ভেক্টর রাশি, মান এবং দিক যে কোনোটার পরিবর্তন হলে তার পরিবর্তন হয়ে যায়। যেহেতু আমি বলছি ধ্রুব বল, আমি দিকটা সেম রেখে একটা দিকে করতেছি। তো আমি একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করার কারণে সে আস্তে আস্তে সরতে 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 এতটুকু সরণ হলো। এখন যদি আমি তোমাকে কোয়েশ্চেন করি, ভাইয়া এই যে বস্তুটা তাকে আমি এ থেকে বিতে আনার সময় আমি কি পরিমাণ কাজ করলাম, অবভিয়াসলি তুমি আমাকে আনসার দিবা ভাইয়া আপনি যে পরিমাণ কাজ করলেন সেটা হচ্ছে W = বল
ইন্টু সরণ এফ এস কস থিটা। আমি চাইলে কস থিটা বসাইতে পারি, না চাইলে নাও বসাইতে পারি, কারণ এখানে থিটার মান 0 ডিগ্রি। থিটার মান যেহেতু 0 ডিগ্রি, কারণ এখান থেকে এখানে মানে সরণের দিকটাও এদিকে, তাহলে কস 0 মান হচ্ছে 1। এবার আসো আমি এখান থেকে বলতে পারি এফ এস, এটা হচ্ছে আমার কৃত কাজ। এখন আবার আমরা এখান থেকে জানি এফ ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে কি এম এ ইন্টু এস। ওকে, ব্যাস সিম্পল আমরা এটা বলতে পারি যে আমরা চাইলেই কিন্তু এই জিনিসটা তোমাদেরকে বলতে পারি এফ ইকুয়ালস টু এম এ। এবার আমার কথা হচ্ছে ভাইয়া এখানে যে আপনি এটা পাইলেন, এটা ত্বরণটা কত? হ্যাঁ, আমাদের এখানে যে ত্বরণ সেই ত্বরণটা বের করতে হবে। এখন তুমি বলতে পারবে ত্বরণ কেন আসতেছে, কারণ দেখো এই বস্তুটার আদিবেগ এবং শেষ বেগ সেম না, আর কোনো একটা বস্তুর আদিবেগ এবং শেষ বেগ যদি সেম না হয় এর মানে সে কিন্তু সমবেগে চলতেছে না, তার বেগটা কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে। যেখানে বেগের পরিবর্তন হচ্ছে সেখানে একটা ত্বরণ আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, তার এস পরিমাণ সরণ হলো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি শেষ বেগ হচ্ছে ভি, ভি স্কোয়ার সমান আদিবেগ হচ্ছে 0 স্কোয়ার প্লাস 2as। এখান থেকে আমরা সিম্পলি আমি ডিরেক্টলি বলতে পারি টোয়াইস এ এস সমান বি স্কোয়ার। তো এখানে তো আমার এ এস লাগবে, তো আমি একটা কাজ করি ডাইরেক্ট এ এসটা বের করে ফেলি। এ এস সমান হচ্ছে বি স্কোয়ার বাই 2। তাহলে আমরা এম ইন্টু এ এস সমান বলতে পারতেছি বি স্কোয়ার বাই 2। এটা হচ্ছে কৃত কাজ, ডব্লিউ ইকুয়াল টু আমরা বলতে পারতেছি হাফ এম বি স্কোয়ার। তাহলে এবার তোমার ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সবাই যে বলবে প্রমাণ কেন করান, প্রমাণ কেন লাগে, এই প্রমাণ লাগে এই কারণে। দেখো এখন তোমার প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার তুমি নিজে পেয়ে যাবা। ভাইয়া এটা কিন্তু কৃত কাজ, এই কাজ তুমি বল প্রয়োগ করে তার উপর করছো, করার কারণে সে এই অবস্থান থেকে বি অবস্থানে আসলো, তার মধ্যে একটা গতির সঞ্চার হলো। এর মানে বি পজিশনে যখন আসে, বি পজিশনে তার মধ্যে এই পরিমাণ শক্তি কি আছে, এই যে এই পরিমাণ কাজ তুমি তার উপর করলা, এই পরিমাণ কাজ যখন তুমি করলা এই কাজটা কি হবে, তার মধ্যে জমা থাকবে। এই পরিমাণ কাজ করার সামর্থ্য সে অর্জন করবে। বি পজিশনে এই পরিমাণ কাজ করার সামর্থ্য অর্জন করবে, এই কাজ করার সামর্থ্য থাকবে, কারণ তুমি এ থেকে বিতে আনতে এই পরিমাণ কাজ করছো। এর মানে এই পরিমাণ কাজ যেহেতু তুমি তার উপর করছো, তার পকেটের ভিতরে 1000 টাকা ঢুকিয়ে দিছো, এর মানে সে এখন 1000 টাকার মালিক। তার মধ্যে তুমি এই পরিমাণ কাজ দিয়ে দিছো, এর মানে এই পরিমাণ কাজের সে মালিক। সে চাইলে এই পরিমাণ কাজটা করতে পারে, কারণ এতটুকু করার সামর্থ্য আছে। এটাকে আমরা বলি তার গতিশক্তি। ওই কারণে ফর্মুলা হচ্ছে ইকে সমান হাফ এম বি স্কোয়ার। এটা হচ্ছে ধ্রুব বলের ক্ষেত্রে। যদি পরিবর্তনশীল বল হয় তখন তো ক্যালকুলাসের মাধ্যমে করতে হয়, সেটা আমি এখনই দেখাবো। আগে বলে আমরা এটা বুঝছি কিনা, এটা আমার বোঝানোর কথা ছিল না 9-10-এর কনসেপ্ট এটা, তাও আমি বলে দিলাম বিবি মরিয়মের কোয়েশ্চেনটা ক্লিয়ার করার জন্য। এবার তুমি আশা করি 100% ক্লিয়ার কিভাবে বল প্রয়োগ করতেছি, কিভাবে বস্তু যাচ্ছে, কিভাবে তার বেগের পরিবর্তন হচ্ছে, সব কিছু আশা করি তোমার ক্লিয়ার। হেডলাইনে লিখে দিবা ধ্রুব বলের ক্ষেত্রে গতিশক্তি পরিমাপ। এটা হচ্ছে ধ্রুব বলের ক্ষেত্রে আমরা গতিশক্তি বের করলাম। পরিবর্তনশীল বলের ক্ষেত্রে গতিশক্তি কত হবে সেটা একটু পরে বের করব। আগে বলো আমরা এটা ক্লিয়ার হয়েছে কিনা, বলো ক্লিয়ার হয়েছে কিনা। আজকে আমরা অনেক কিছু পড়বো, আজকে আমরা অল্প টাইমে অনেক কিছু পড়াবো। আজকে আমি আনওয়ান্টেড কথাবার্তা কম বলবো, কারণ অন্যান্য দিন দেখা যায় আমাদের টপিকসগুলো হচ্ছে সম্পূর্ণটা তোমার নতুন টপিক্স, তো নতুন টপিক্সে আসলে খুব বেশি প্রেশার দেওয়া যায় না। আজকের টপিক্সে 50% জিনিস হচ্ছে তুমি জানো 9-10 থেকে, তাও আমার ফর্মালিটিস মেনটেন করার জন্য পড়াইতে হবে। ওই কারণে আমি আজকে একটু বেশি পড়াবো, মানে বেশি পড়াও মিনস হচ্ছে আনওয়ান্টেড কথাবার্তা কম বলবো, যাতে করে তোমার এই যে টাইমটা খুব বেশি কাজে লাগে। 1 ঘন্টার ভিতর প্রতিদিন যা পড়ো আজকে তার থেকে ডাবল পড়বা। কোয়েশ্চেন করতে আপত্তি নেই, যেমন এটা তোমার 9-10 থেকে জানার কথা ছিল, বাট ওই যে আমি যে একটা কথা বলি তোমার জানার কথা ছিল তুমি জানো না, এটা তো অপরাধ না। সো আমার কথা হচ্ছে তোমার কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন করলে আমি এটা করানোর মতো বিন্দু মাত্র আমার ইচ্ছা ছিল না বা আমার প্ল্যানিংও ছিল না। আমরা ক্লাস নেওয়ার আগে একটা প্ল্যানিং করি যে আজকে কী করাবো, কোনটার পর কোনটা পড়াবো। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্ল্যানিংটা কখনো মিলে না, মানে মাথায় থাকে যে আমরা এগুলো করবো, কখনো মিলে না। যেমন এই জিনিসটা আমি করানোর কথা না, আমি জানি 9-10 তুমি করে আসছো, বাট আমি করাই দিছি, আপত্তি তো নাই না। যেহেতু করাই দিয়েছি সুন্দর করে নোট করে ফেলবো, আরও ভালো হলো। এবং তোমার বই তো এটা ডিরেক্টলি পাবা না। ওকে, একটু ক্লিয়ার কিনা? এখন তোমার যত মনের ভিতর যত প্রশ্ন আছে এইদিকে তাকাই দেখো, প্রশ্ন করার দরকার নাই, কারণ এখানে আনসার দেওয়া আছে, প্রত্যেকটা আনসার তুমি এখানে পাবা। এই যে দেখো আমি বল প্রয়োগ করলাম, বলের দিকে সরণ হলো এস পরিমাণ, এই পরিমাণ সরণের কারণে বস্তুর আদিবেগ ছিল ইউ, শেষ বেগ ছিল বি। দেখো আমি বল প্রয়োগ করে সরণ হলো এর মানে আমি কাজ করছি, আমার কাজের কারণে তার মধ্যে কি হয়েছে, তার মধ্যে যেটা হয়েছে আদিবেগ ছিল 0,
বর্তমানে বেগ হচ্ছে বি। এর মানে তার মধ্যে গতির সঞ্চার হয়েছে, আমার কাজের কারণে তার মধ্যে গতির সঞ্চার হলো, এর মানে সে গতিপ্রাপ্ত হলো। এই গতিপ্রাপ্ত হওয়ার কারণে সে কাজ করার সামর্থ্য অর্জন করলো। এই যে সামর্থ্য অর্জন করলো, সে কাজটা কোত্থেকে পেলো? কাজটা আমি তাকে দিছি, তার মধ্যে আমি ঢুকাই দিছি, সে এখন সামর্থ্যবান। তোমার ঈদের সময় নানা নানি দাদা দাদি পকেটে টাকা ঢুকাই দেয় না? এই ঢুকানোর আগে তুমি সামর্থ্যবান ছিলে না, ঢুকানোর পর দেখবা বুকটা তোমার কেন জানি ফুলে যাচ্ছে, কারোর সাথে কথা বলার সময় একটু গ্ল্যামারাস ভাব আসতেছে। কেন? কারণ তোমার মধ্যে তো একটা পটেনশিয়াল আছে। পটেনশিয়াল মানে হচ্ছে স্টোর। তুমি এখন পটেনশিয়াল, তুমি এখন কারো মুখাপেক্ষী না। এটা শেষ হয়ে গেলে তখন মুখাপেক্ষী, তখন দেখবে মুখ বন্ধ হয়ে যাবে। যতক্ষণ এখানে আমার মাল আছে ততক্ষণ পর্যন্ত আমাদের দেখা যাবে একটু ভাব থাকে শরীরে, এটা স্বাভাবিক ব্যাপার। এই দেখো একজন বললো ভাই আমরা তো জি দিয়ে করছি। তুমি জি, আমি বারবার একটা কথা বলছিলাম, অভিকর্ষজ ত্বরণ জি তখনই কাজ করে যখন বস্তু আমাদের কি উপরে নিচে মুভমেন্ট করে। এখানে বস্তুটার কোনো মুভমেন্ট উপরে নিচে নাই, ডানে বামে আছে, আনুভূমিক বরাবর। এখন তুমি বলতে পারো এই বস্তুর উপর কি অভিকর্ষজ ত্বরণ নাই? অবশ্যই আছে, কে বলছে নাই? হ্যাঁ, জেনারেল কনসেপ্ট। অনেকে তোমাকে বলবে এখানে কোনো অভিকর্ষজ ত্বরণের কাজ নাই, কে বলছে নাই? অভিকর্ষজ ত্বরণ নাই এমন কোনো পজিশন আছে? আমি এখন দাঁড়ায় আছি, আমার উপর অভিকর্ষজ ত্বরণ আছে, সে এখানে স্থির আছে, তার উপর অভিকর্ষজ ত্বরণ আছে, এইখানে গতিশীল আছে, তার উপরও আছে। এই অভিকর্ষজ ত্বরণ জি কাজ করে নিচের দিকে, বল এবং ত্বরণের মধ্যবর্তী কোণ কত? তাহলে আমার আর সরণটা আমার এই দিকে, আমাদের এই দিকে যেহেতু জি কাজ করতেছে, এই জি এর কারণে তার মধ্যে এমজি পরিমাণ ওজন কাজ করবে। এই ওজনের দিক নিচের দিকে, কিন্তু সরণের দিক এই দিকে, মধ্যবর্তী কোণ 90। এর মানে এটা থাকলেও এটা দ্বারা কোনো কাজ হয় না, ওই কারণে আমরা এটা ইউজ করি না। কারণ আমরা বলছিলাম বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে সেটা আমাদের কি কার্যকর না। কিন্তু আমার যদি তলটা এরকম হইতো, এরকম একটা বাঁকা তল হইতো, 100% কনফার্ম আমাকে অভিকর্ষজ ত্বরণে সেটা সহ কাউন্ট করতে হইতো। আমরা যারা নিউটনীয় বলবিদ্যা পড়ছো তারা কিন্তু নিউটনীয় বলবিদ্যার মধ্যে ঘর্ষণের একটা কনসেপ্ট দেখছিলে, সেখানে আছে এরকম। তো তুমি উপরে নিচে মুভমেন্ট করলেই, যেমন দেখো এখানে আসো, এখানে গেছো, যেখানেই যাও না কেন তোমার কিন্তু আপ অ্যান্ড ডাউন একটা মুভমেন্ট হয়েছে, উলম্ব বড় সরণ হয়েছে, তখন যাই অভিকর্ষজ ত্বরণ কাজ করবে। মানে কি সবসময় কাজ করে, তখন হচ্ছে সেটা আমার ইফেক্টিভ, বাট অ্যাট দ্যাট মোমেন্ট এটা ইফেক্টিভ না। এই বলো সব কিছু ক্লিয়ার কিনা, বলো সব কিছু ক্লিয়ার কিনা, বলো সব কিছু ক্লিয়ার কিনা, একটু পর্যন্ত ক্লিয়ার কিনা। এবার হচ্ছে আমরা ঠিক সেম কাজটা করব যে ভাইয়া আমি তো ধরেন আপনি বললেন ধ্রুব বলের ক্ষেত্রে, তো আমার এমন হইতে পারে না আমি বস্তুর মধ্যে যে গতির সঞ্চার করব সেটা পরিবর্তনশীল বলের মাধ্যমে করব। মানে আমি বলটা সেম না, যে কোনো বল আমার হইতে পারে, কন্টিনিউয়াসলি আমি পরিবর্তন করব, বাট পরিবর্তন করে হলেও আমি একটা সময় একটা বেগ অর্জন করাবো। যেমন গাড়ির ইঞ্জিনের ক্ষেত্রে, বা এটা কন্টিনিউয়াসলি সেম কাজ করে না, হ্যাঁ, এটা একটু মুভমেন্ট হয়। ওই ক্ষেত্রে আমাকে ওই জন্য যেখানেই আমাদের পরিবর্তনশীল সেখানেই আমার লাগে কার হেল্প? ক্যালকুলাসের হেল্প। তো তখন তোমাকে ক্যালকুলাসের মাধ্যমে করতে হবে। এই ক্যালকুলাসের মাধ্যমে কিভাবে করবো সেটা আমি এখন দেখাচ্ছি। আসো এবার ক্যালকুলাসের মাধ্যমে তোমাকে আমি এটা প্রমাণ করে দেখাই। হ্যাঁ, ক্যালকুলাসের মাধ্যমে আমরা এটাকে প্রমাণ করে দেখাবো যে আমার গতিশক্তি যেটা, এই গতিশক্তিটা আমরা ক্যালকুলাসের মাধ্যমে প্রমাণ করে দেখাবো। আচ্ছা, তো আমরা এবার ধরে নিই কি ভাইয়া, আমার এখানে একটা বস্তু আছে আবার আগের মতো, সেই বস্তুটাকে আমি এখানে নিয়ে আসব, এখান থেকে শুরু করে আমরা এখানে নিয়ে আসব। তারা একটু খেয়াল করে দেখো যে ভাইয়া আমরা এই বস্তুটাকে নিয়ে আসব, এখানে তার যে আদি বেগটা ছিল তার ভ্যালোসিটিটা হচ্ছে 0, আর এখানে তার ভ্যালোসিটি হচ্ছে v। আমি এখান থেকে এখানে নিয়ে আসলাম, এতটুকু আমাদের আনার কারণে তার মধ্যে একটা সরণ হবে, এটাই স্বাভাবিক। তার মধ্যে যে পরিমাণ সরণ হলো, তার মধ্যে এখান থেকে এতটুকু পরিমাণ সরণ হলো, এই সরণটাকে আমি নাম দিলাম হচ্ছে x। এই সরণটাকে নাম দিলাম কি ভাইয়া? x, জাস্ট লাইক দ্যাট, এটাকে আমরা x নাম দিলাম। তার মধ্যে x পরিমাণ সরণ হলো, এবং এই সরণের কারণ কি? কারণ হচ্ছে এই বস্তুর উপর আমি বল প্রয়োগ করছিলাম। কি পরিমাণ বল প্রয়োগ করছিলাম?
এই বস্তুর উপর আমি F পরিমাণ বল প্রয়োগ করছিলাম। আমি যে বলটা প্রয়োগ করলাম সেটা হচ্ছে বল যেদিকে সরানো সেম দিকে, কিন্তু এই যে আমার F এটা হচ্ছে আমার ধ্রুব নয়। এটা কি ধ্রুব নয়, এটা হচ্ছে কি পরিবর্তনশীল বল। এর মানে F এর মান ফিক্সড না, এটা হচ্ছে পরিবর্তনশীল বল। তো আমরা আগেই বলছি যদি বলটা পরিবর্তনশীল হয় সেক্ষেত্রে কৃতকাজ বের করার সিস্টেমটা কি, বা কৃতকাজ বের করার সিস্টেম হচ্ছে W = ইন্টিগ্রেশন অফ F dx, যেখানে এখানে দিতে হবে আদি সরণ, এখানে দিতে হবে শেষ সরণ। ওকে, আমরা লিমিটটা পরে দিই কারণ এখানে লিমিটটা চেঞ্জ হবে, সবসময় মাথায় রাখবো এখানে যখন dx আছে দ্যাট মিনস লিমিটটা হচ্ছে x এর, বাট এখানে আমার x রাখবো না, আমরা অন্য কোনো কিছু রাখবো। কি রাখবো সেটা আমরা এখানে থেকে দেখব। তো আসো সিম্পলভাবে যদি আমি চিন্তা ভাবনা করি, আমি যদি সিম্পলি কাউন্ট করি তাহলে আমরা এখান থেকে কী বলতে পারবো। প্রথম কথা হচ্ছে ভাইয়া ইন্টিগ্রেশন অফ f এর মান আমরা জানি হচ্ছে m a dx। ওকে, ভালো কথা। আচ্ছা, এখন ভাইয়া আপনি কি করবেন, ইন্টিগ্রেশন করবেন, তাই তো? জি ভাইয়া, ইন্টিগ্রেশন যদি করেন তাহলে আপনার এখানে m ভরেরটা কনস্ট্যান্ট টার্ম, এ যেটা আছে এ মানে হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ। তো আমি একটু বলে রাখি গতিবিদ্যার ক্ষেত্রে যদি তুমি ক্যালকুলাস ইউজ করো সেই ক্ষেত্রে কয়েকটা ফর্মুলা তোমার না জানলেই নয়। সেটা হচ্ছে কি ভাইয়া, b সমান হচ্ছে dx dt, আবার a সমান হচ্ছে dv dt। এটা আমরা জানি কি না একটু আমাকে কমেন্টে বলো তো। অর্থাৎ সময়ের সাথে সাথে ব্যাগের পরিবর্তন বা সময়ের সাপেক্ষে সরণকে অন্তরীকরণ করলে তাকে আমরা বলি ব্যাগ, বা সময়ের সাথে সাথে সরণের পরিবর্তনকে বলি ব্যাগ। সময়ের সাথে সাথে ব্যাগের পরিবর্তন বা সময়ের সাপেক্ষে ব্যাগের অন্তরীকরণ তাকে আমরা বলি ত্বরণ। এই দুইটা কি আমাদের মাথায় আছে কি না একটু আমাকে কমেন্টে বলো, এই দুইটা আমার মাথায় আছে কি না। ও মেহানে মিম লিমিট নাই কেন? লিমিট দিব, একটু পরে দিব, আপাতত আমি লিমিট জানি না ওই কারণে দিচ্ছি না। এখানে লিমিটটা চেঞ্জ হবে ওই কারণে লিমিট দিব শেষ পর্যন্ত লিমিট দিব, টেনশন নিও না। তো আমরা যেহেতু জানি তাহলে আমরা ত্বরণের জায়গায় যেহেতু ক্যালকুলাস, তাহলে ত্বরণকে আমি ক্যালকুলাসের মাধ্যমে প্রকাশ করব dv dt। তাহলে আমরা এখান থেকে এখন তুমি বলতে পারো ভাইয়া আপনি কেন ত্বরণটাকে এভাবে প্রকাশ করতেছেন? কারণ এই যে বললাম একটু আগে তুমি যখন করছিলা তখন হচ্ছে ধ্রুব বল যখন ধ্রুবক আমরা জানি F = ma, নিউটনের দ্বিতীয় সূত্র। তাহলে F যদি ধ্রুবক হয় ভর তো এমনিতেই ধ্রুবক, ত্বরণও ধ্রুবক। F যদি শূন্য হয় ত্বরণও শূন্য, F যদি পরিবর্তন হয় ত্বরণও পরিবর্তন হয়। এর মানে এখানে ত্বরণটা কি নয়, ধ্রুবক নয়, ত্বরণটা পরিবর্তনশীল ত্বরণ। যেহেতু বলটা আমার পরিবর্তনশীল, ত্বরণটাও পরিবর্তনশীল, ওই কারণে আমি ত্বরণটাকে কমন নিতে পারতেছি না। আমি চাইলে ভরটাকে কমন নিয়ে নিব, আমি এখনই নিয়ে নিচ্ছি, ভরটাকে কমন নিলাম, কিন্তু ত্বরণটাকে আমি চাইলেও কমন নিতে পারবো না। ত্বরণটাকে কি লিখতে হবে, dv dt, আর এইদিকে আমরা কি করব dx আমাদের আছে, এটা আমাদের আছে। এখন খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো ভাইয়া আমাদের এতটুকু আমাদের আছে, কোনো সমস্যা নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া আমাদের এখানে আমরা কি করতেছি? ভাইয়া আমরা যেটা বের করব সেটা হচ্ছে গতিশক্তি বের করব। কি বের করব ভাইয়া? গতিশক্তি। তাহলে গতিশক্তি কার সাথে রিলেটেড? গতির সাথে। গতি মানে কি? ব্যাগের সাথে রিলেটেড। তাহলে অলরেডি তুমি বুঝতেই পারতেছো ভাইয়া আমার এখানে তো ব্যাগের সাথে কিছু একটা আনতে হবে, অবভিয়াসলি আনতে হবে, কারণ গতিশক্তি বের করতে হলে গতি আসবে না, এটা কোনো কথা? তাহলে v = কি আসে? dx dt। তাহলে আমার কথা হচ্ছে এই ব্যাগ যদি আমাকে আনতে হয় কি লাগবে? dx dt লাগবে, বাট আমার এখানে dx dt তো নাই, না থাকলেও আমাকে আনতে হবে। এখন কোয়েশ্চেন হলো আমি কিভাবে আনবো, যে ভাইয়া আমার তো dx dt লাগবে কিন্তু আমার এখানে dx dt নাই, আমি dx dt কিভাবে নিয়ে আসব? তো আসো আমরা সেই জিনিসটাই দেখি যে আমরা dx dt কিভাবে নিয়ে আসব। সেই dx dt নিয়ে এসে আমরা তার জায়গায় আমরা বসাই দিতে পারি, হচ্ছে ভাই আমরা এগুলো বসাই দিতে পারি। তো আসো খুব সিম্পলভাবে যদি আমি চিন্তা করে দেখি, জেনারেল সেন্সে যদি তুমি চিন্তা করো তুমি এভাবে লিখতে পারো, সেটা হচ্ছে m ইন্টিগ্রেশন অফ ভাইয়া dx এর নিচে আমরা ddটাকে রাখলাম আর dvটাকে আলাদা করে রাখলাম। তাহলে আমার এখানে dx dt, তাহলে একটু খেয়াল করো এই dx এর নিচে ddটাকে রাখলাম, dvটাকে আলাদা করলাম, তাহলে আমরা এখান থেকে dx dt এটাকে আমরা v বলতে পারি। তাহলে আমার ব্যাক চলে আসছে। আর আরেকটা কেস হচ্ছে কি জানো, আমি একটু ফর্মালিটিস যদি মেনটেন করি তাহলে আমরা বলতে পারবো a মানে হচ্ছে কি
এ মানে হচ্ছে ডিভি ডিটি, আমার লাগবে কি, আমার লাগবে ডিএক্স ডিটি। তাহলে আমরা এখানে একটা কাজ করি, কি কাজ করব দেখো, কি কাজ করব দেখো, ডিভিটাকে আলাদা রাখলাম, ডিটিটাকে আলাদা রাখলাম। আমার লাগবে কি, আমার ভাই যেটাই থাকুক না কেন আমার ডিএক্স ডিটি লাগবে। আমি ডিএক্স এখানেও আনলাম, এখানেও আনলাম। যদিও এইভাবে আনা সম্ভব না, কিন্তু যারা ক্যালকুলাস করছো তারা জানো, যে ম্যাথমেটিক্সে ক্যালকুলাস করছো তারা জানো যে মনে মনে এটা বললেও চাইলে এই জিনিসটাকে এভাবে লেখা যায়, এভাবে এটাকে লেখা যায়, মাথায় রাখবো। তো আমাদের চাইলে এভাবে লেখা যায়। তাহলে আমরা বলতে পারি ডিএক্স ডিএক্স এক্সট্রা আসলো, মানে এটা বলা যে কথা, ডিভি ডিএক্স ডিএক্স ডিটি বলাও সেম কথা। তাহলে আমার ডিভি ডিএক্স থেকে গেল, ডিভি ডিএক্স থেকে গেল, আর ডিএক্স ডিটিকে আমরা বলতে পারি ভি, এটা হচ্ছে এ। এবার এখান থেকে আমরা বলতে পারবো এ ডি এক্স সমান হচ্ছে ভি ডিভি, যেটা আমার এখানে আসছে, যেটা আমার এখানে আসছে। তো তোমাকে আলাদা করে এভাবে চিন্তা না করলেও চলবে, তুমি সরাসরি করে দিতে পারো। ডিএক্স ডিটি এটাকে আমরা বলতে পারবো ভি এম ইন্টিগ্রেশন অফ বি ডি ভি। আগে বলো একটু বুঝছো কিনা। আমি চাইলে এভাবে প্রমাণ করে আনতে পারবো, তোমাদের বইতে এভাবে আনছে। আবার চাইলে আমি সরাসরি বলে দিচ্ছি, সরাসরি বলে দিচ্ছি ডিভি ডিটি ইন্টু ডিএক্স। চাইলে আমরা তাকে এভাবে সাজায় লিখতে পারবো, নিয়ম আছে। কেন লিখবো এমন না যে এটাকে এখানে নিয়ে আসছে, এটা থিওরিটিক্যাল নিয়ম আছে। এটাকে আমরা বলতে পারবো ভি ভি ডিভি আসলো। এবার ইন্টিগ্রেশন করলে আনসার মিলে যাবে। তার আগে বলো আমরা একটুকু বুঝছি কিনা, একটুকু বুঝছি কিনা বলি, এতটুকু আমরা বুঝছি কিনা, এতটুকু আমরা বুঝছি কিনা। অর্থাৎ চাইলে আমরা এভাবেও এই জিনিসটা আনতে পারি। দেখো এ ডি এক্স তার জায়গায় বিডিবি আসবে, মানে এক কথায় এখানে বিডিবি আসবে। এটা আমি সরাসরিও আনতে পারি, আবার এখান থেকে ক্যালকুলেশন করে আনতে পারি। তো এখন মনে করো আমি তো মনে করো একটু শর্টকাট পছন্দ করি, ওই কারণে আমি স্টুডেন্টদেরকে বলি যে এটা করিও না, তুমি ডাইরেক্ট করে দাও। তো তুমি যদি এটা করো তখন কি করবা জানো, এটা করলে তুমি যে কাজটা করবা, এই লাইনকে লিখবা, এমটা বের হয়ে গেল, ইন্টিগ্রেশন অফ এ ডি এক্স ইকুয়ালস টু এম ইন্টু ইন্টিগ্রেশন অফ এ ডি এক্সের জায়গায় লিখবা বি ডিভি, শেষ, কাজ শেষ। তাহলে আমার দেখো এই কাজটা করার পর এখান থেকে এটা আসলো, আর সরাসরি করার পরও এটা আসলো। ওকে, মনে থাকবে তো? আচ্ছা, এখন দেখো এবার উম্মেহানি মিম বারবার এটা কোয়েশ্চেন করতেছিল, ভাইয়া লিমিটটা কই। দেখো তুমি যখন যোগজীকরণ করবা তখন লিমিট লাগবে, এর আগে তো লাগবে না। এতক্ষণ পর্যন্ত আমি যোগজীকরণ এখনও করি নাই, এখন করব। দেখো এখানে আমার কি আছে, ডিভি আছে, তাহলে লিমিটটা কার, ভি এর লিমিট। ভি মানে কি, ভ্যালোসিটি। শুরুতে ভ্যালোসিটি কত, 0, শেষে ভ্যালোসিটি কত, ভি। তাহলে লিমিটটা কার, ভি এর লিমিট। ওই কারণে আমি শুরুতে লিমিট দিই নাই, কারণ লিমিট চেঞ্জ হইতে পারে। তুমি শুরুতে চাইলে দিতে পারতা সরণ 0 থেকে এক্স, এটা হচ্ছে ডিএক্স। কিন্তু যখন ব্যাগে চলে আসলো, যখন সরণ 0 তখন কিন্তু ব্যাগ 0, ওই কারণে 0 এর জায়গায় 0। এটা হচ্ছে সরণ 0, এটা হচ্ছে ব্যাগ 0। আবার যখন সরণটা এক্স তখন ব্যাগ কিন্তু ভি, তাহলে সরণ যখন এক্স তখন ব্যাগ হচ্ছে ভি। ওই কারণে এখানে না দিয়ে আমরা সরাসরি দেওয়াটা ভালো, যে লাস্ট লাইনে যখন আমাদের লিমিট লাগবে তখন যে আমরা লিমিট দিব। কেন, এখানে তাকাইলে তুমি বুঝতে পারবে লিমিটটা কার, ব্যাগের লিমিট। যেহেতু ব্যাগের লিমিট 0 থেকে শুরু, ভিতে যায় শেষ, তাহলে 0 ভি। বলো আমরা একটু বুঝছি, মানে ক্যালকুলাস ছাড়া তুমি এক পাও আগাইতে পারবা না। তাহলে এটা হচ্ছে আমাদের জেনারেল নিয়মটা, যে আমরা এতটুকু আসলাম। এবার আমরা বাকিটা করি, যে আমরা এখনও বের করতেছি কতটুকু আমি কাজ করতেছি, ওয়ার্ক ডান, কৃত কাজ বের করতেছি। তাহলে আসো যে আমি এই লাইনটাকে এখানে লিখতেছি, এই লাইনটাকে আমি এখানে লিখতেছি ডব্লিউ ইকুয়ালস টু এম ইন্টু ইন্টিগ্রেশন অফ বি ডিভি, আর এখানে লিমিটটা হচ্ছে 0 থেকে ভি। এবার তুমি চিন্তা করে দেখো, এম ইন্টু ভাইয়া ভি ডিভি, ভি এর সাপেক্ষে ডিভিকে ইন্টিগ্রেশন করলে আমার ফর্মুলা আছে একটি ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx। এটার ফর্মুলা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস সি। আর লিমিট বসালে তখন সিটা দেওয়া লাগে না, যোগজীকরণ ধ্রুবক, তো আমরা সরাসরি বসাই দিই। এখানে হয়ে যাবে ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2। যেহেতু ভাইয়া আমাদের এখানে লিমিট আছে, তাহলে এখানে থার্ড ব্র্যাকেট দিব, আপার লিমিট উপরে, লোয়ার লিমিট নিচে। আমি চাইলে হাফটাকে বের করে নিয়ে আসতে পারি, 2টাকে নিয়ে আসলাম, তাহলে হাফ এম ইন্টু থার্ড ব্র্যাকেটের ভিতরে ভি স্কোয়ার আছে, ভি 0। তাহলে আমার বি এর জায়গায় একবার বি বসাবো, বি এর জায়গায় একবার 0 বসাবো, তাহলে আমরা পাবো হাফ এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার।
এক কথায় আমরা পাচ্ছি হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ডব্লিউ ইকুয়ালস টু এত। তাহলে একটু খেয়াল করো, একটু আগে যেটা আমরা নর্মালি করছিলাম সেটা হচ্ছে ধ্রুব বলের ক্ষেত্রে, আর এখন যেটা করলাম এটা পরিবর্তনশীল বলের ক্ষেত্রে। তাহলে আমরা দেখতেছি তুমি তাকে 100 জুল দিলা, এই 100 জুল কি তুমি ধ্রুবভাবে দিলা নাকি পরিবর্তনশীলভাবে দিলা, এটা কোনো ফ্যাক্ট না, দিছো কিনা সেটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে দেখো আগের বারও আমার বের হয়েছিল বি এর জন্য হাফ এম বি স্কোয়ার, এখনও বের হয়েছে হাফ এম বি স্কোয়ার। সো আমাদের বলতে পারি ধ্রুব বল হোক পরিবর্তনশীল বল হোক, গতিশক্তির ক্ষেত্রে আমাদের ফর্মুলার কোনো পরিবর্তন হবে না। ফর্মুলা একটাই, গতিশক্তি সমান হচ্ছে হাফ এম বি স্কোয়ার। এটাই হচ্ছে আমার গতিশক্তি, এটাই হচ্ছে আমার গতিশক্তি। ফর্মুলা জেনে গেলাম, ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের গতিশক্তি, এটা হচ্ছে আমাদের গতিশক্তি। বলো বুঝছি কিনা বলো। বুঝছি কিনা বলো। সর্বপ্রথম ভাই এগুলো কি পরীক্ষা আসে? না, আমাদের প্রমাণগুলো পরীক্ষায় খুবই রেয়ার কেস, খুবই কম আসে। বাট প্রমাণগুলো জানলে তোমার হচ্ছে কি কনসেপ্টটা খুব ক্লিয়ার হয়ে যাবে, ম্যাথে আটকাবা না। বাট প্রমাণ না জানলে ম্যাথে আটকাবা, মুখস্থ করতে হবে না, বাট কনসেপ্টটা জানতে হবে। যেমন তোমার এখানে যদি তোমাকে আমি সরাসরি বলতাম তোমার মনের ভিতরে অনেক প্রশ্ন থাকতো, এখন তুমি প্রমাণটা একবার দেখো, সব মনের সকল প্রশ্নের আনসার এখানেই আছে। কারণ প্রমাণ বুঝছি মানে আমি জানি এটা কিভাবে আসছে, ফুল প্রসেসটা, তখন আর মনের ভিতরে কোনো কোয়েশ্চেন থাকে না। ওই জন্য আমরা এই যে থিওরিটিক্যাল কনসেপ্টগুলোর প্রতি আগে জোর দিই, আগে এটা ক্লিয়ার হোক, ম্যাথ তুমি এমনিই করতে পারবা, এটা কোনো ব্যাপার না। ওকে, এবার আসি আমাদের একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে গতিশক্তি ও ভরবেগের সম্পর্ক। এবার আমরা শিখবো হচ্ছে গতিশক্তি ও ভরবেগের সম্পর্ক। তাহলে আসো আমরা শিখি হচ্ছে ই কে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, ই মিনস এনার্জি, কে মানে কাইনেটিক, কাইনেটিক মানে হচ্ছে গতি। তাহলে ই কে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি, ই কে ভার্সেস ফি, ফি মানে হচ্ছে কি ভরবেগ, ফি মানে কি ভরবেগ। তাহলে আমরা এখানে যে বলতেছি ই কে মানে হচ্ছে আমার কি গতিশক্তি, এই গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ এম বি স্কোয়ার যদি সে বি পরিমাণ বেগ অর্জন করে, আর আমাদের ভরবেগের ফর্মুলা হচ্ছে এম ভি। এখন আমার কাজ হচ্ছে এই যে ভাইয়া গতিশক্তি এবং ভরবেগ এই দুইটার মধ্যে রিলেশন করব, গতিশক্তি এবং ভরবেগ এই দুইটার মধ্যে আমরা একটা রিলেশন ডেভেলপ করব। তো আমি দেখি রিলেশনটা কি। এসেনশিয়াম, আদিবেগ জিরো না থাকলে কি হবে, আমি এই কনসেপ্টটা পড়ানোর পরপরই পাবা। কারণ এতক্ষণ যা পড়াইছি দুইটা ক্ষেত্রে আমি আদিবেগ শূন্য ধরছি, ঠিক সেম দুইটা ব্যাগ কনসেপ্ট আবার আদিবেগ শূন্য না ধরে তোমাকে দেখাবো। মানে আদিবেগ শূন্য না হলে কী হবে তখন পাবা, কারণ তখন আমাদের নতুন একটা কনসেপ্ট আমরা শিখবো কাজ শক্তি উপপাদ্য। তো যেহেতু এটাকে আলাদা করে প্রকাশ করা হয় ওই কারণে আমি আলাদা করেই পড়াবো। সেম জিনিস পড়ানো শেষ, খালি ভিন্ন স্টাইলে আবার বলে দিব, সেটা নিয়ে প্রশ্ন হবে না, সেটা নিয়ে কিছু করতে হবে না, আমরা দেখাবো। ওকে, তাহলে এটা তোমরা অনেকে হয়তো জানো যে আমরা বলতে পারি ভাই গতিশক্তি ই কে সমান আমরা জানি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। এর মানে আমরা এভাবেও লিখতে পারি এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখন তোমার দেখো এই গতিশক্তিটাকে তুমি ভরবেগের সাথে কম্পেয়ার করবা। ভরবেগ মানে কি, ভর ইন্টু বেগ। এখানে একটা বর দুইটা বেগ, বর এম যদি দুইটা হইতো তাহলে আমার এখানে হইতো এম স্কোয়ার ভি স্কোয়ার, তাকে লিখতে পারতাম এম বি হোল স্কোয়ার, এর মানে ভি স্কোয়ার, সিম্পল জিনিস। জি ভাইয়া, তাহলে আমি এখানে এম স্কোয়ার করে দিলাম, মানে কি এম ছিল একটা বানাই দিছি দুইটা, এর ওই কারণে নিচে একটা নিয়ে আসলাম। তাহলে উপরে যে টার্মটা তাকে আমি চাইলে লিখতে পারি এম বি হোল স্কোয়ার মানে ফি স্কোয়ার, আর নিচেরটা হচ্ছে টোয়াইজ এম। এটা হচ্ছে গতিশক্তি ও ভরবেগের সম্পর্ক, ইকুয়েশনটা মুখস্থ রাখতে হবে। গতিশক্তি ইকে সমান ফি স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইজ এম, আর এদিকে পাচ্ছি হচ্ছে গতিশক্তি ইকে সমান হাফ এম বি স্কোয়ার। তাহলে একটু খেয়াল করে দেখো, যদি পরীক্ষায় যদি তোমার ভর এবং বেগ দেওয়া থাকে তাহলে গতিশক্তির ফর্মুলা এটা, আর পরীক্ষায় যদি কখনো ভর এবং ভরবেগ দেওয়া থাকে তাহলে গতিশক্তির ফর্মুলা এটা। তাহলে আমার কি দেওয়া আছে তার উপর ডিপেন্ড করবে আমার গতিশক্তি কত, ভরবেগ কত। এবার আসো, যদি আমাদের বেগ বের করতে বলে, অর্থাৎ গতিশক্তি দেওয়া আছে
ব্যাগটা বের করতে বললো। তো ব্যাগ যদি বের করতে বলে তাহলে আমরা কীভাবে করব? সেক্ষেত্রে খুবই সিম্পল জিনিস। তাহলে তুমি এখান থেকে দেখো, বজ্র গুণন করলে আমরা বলতে পারবো mv স্কোয়ার ইকোয়ালস টু 2 ইন্টু ইকে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ভি স্কোয়ার ইকোয়ালস টু 2 ইকে ডিভাইডেড বাই এম। এখান থেকে বলতে পারবো ভি ইকোয়ালস টু রুট ওভার 2 ইকে ডিভাইডেড বাই এম। এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের ব্যাগ বের করব যদি গতিশক্তি এবং ভর দেওয়া থাকে। একইভাবে যদি আমাদের কখনো ভরবেগ বের করতে বলে গতিশক্তি থেকে, তখন আমরা বলতে পারবো ফি বজ্র গুণন করলে ফি স্কোয়ার ইকোয়ালস টু টুয়াইস এম ইন্টু ইকে। এখান থেকে বলতে পারি ফি ইকোয়ালস টু রুট ওভার টুয়াইস এম ইন্টু ইকে। তাহলে আমরা এটা বলতে পারি যে ফি ইকোয়ালস টু রুট ওভার টুয়াইস এম ইন্টু ইকে। তাহলে আমরা এখান থেকে শিখলাম যা সিম্পল জিনিস, সেটা হচ্ছে কি ভাইয়া, গতিশক্তি ইকে সমান হাফ এম বি স্কোয়ার যখন ভর এবং বেগ দেওয়া আছে। গতিশক্তি ইকে সমান ফি স্কোয়ার বাই টুয়াইস এম যখন ভর এবং ভরবেগ দেওয়া আছে। গতিশক্তি দেওয়া আছে, ভর দেওয়া আছে, বেগ বের করতে বলছে। গতিশক্তি দেওয়া আছে, ভর দেওয়া আছে, ভরবেগ বের করতে বলছে। শেষ। বলো একটু বুঝছি কিনা? এতটুকু বুঝছি কি না? এতটুকু আমরা বুঝছি কি না? এতটুকু আমরা বুঝছি কি না? এতটুকু আমরা বুঝছি কি না বলো? এতটুকু বুঝছি কি না বলো? ওকে, তাহলে আমরা যেই জিনিসটা পাইলাম এতক্ষণ পর্যন্ত, তাহলে আমরা এতটুকু বুঝলাম। আর আরেকটা কথা বলে রাখি, একবারে সলিড জিনিস মাথায় রাখবা, কোনো একটা বস্তুর ব্যাগ বি, এর মানে তার গতিশক্তি সমান হচ্ছে ইকে সমান হাফ এম ভি স্কোয়ার সলিড। এর মানে সে এই পরিমাণ কাজ করার সামর্থ্য রাখে। কোনো একটা বস্তুর ব্যাগ হচ্ছে V1, তাহলে তার গতিশক্তি ইকে 1 সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এর মানে সে এই পরিমাণ কাজ করার সামর্থ্য রাখে। কোনো একটা বস্তুর ব্যাগ V2, ইকে 2 সমান হাফ এম ভি স্কোয়ার, কারণ সে এই পরিমাণ কাজ করার সামর্থ্য রাখে। সো কোনো একটি স্পেসিফিক, অর্থাৎ কোনো একটা বস্তুর ভর এবং ব্যাগ যদি জানা থাকে, সাথে সাথে বলতে পারবো তার গতিশক্তি কত। তার গতিশক্তি যত, ঠিক সেই পরিমাণ কাজ করার সে সামর্থ্য রাখে। এবার আসো আমরা এতটুকু বুঝছি কিনা বলি তো? এতটুকু আমরা বুঝছি কিনা? আমাদের গতিশক্তির এতটুকু বুঝছি কিনা? এবার আমরা একটা থিওরেম পড়বো, কাজ শক্তি উপপাদ্য। হ্যাঁ, আগে আমাকে বলো এতটুকু আমরা বুঝছি কিনা। এতটুকু আমরা বুঝছি কিনা কনফার্ম করি। আজকে এতটুকু আমরা বুঝছি কিনা কনফার্ম করি। এতটুকু আমরা বুঝছি কিনা একটু কনফার্ম করি। এগুলো হচ্ছে ম্যাক্সিমাম পড়া হচ্ছে তোমাদের 9-10-এর পড়া আছে, তাও আমাকে ফর্মালিটিস মেনটেন করার জন্য বলতে হচ্ছে, কারণ যদি তোমাদের কোনো মিসকনসেপশন থাকে, অর্থাৎ আমি যত স্টুডেন্ট এই পর্যন্ত দেখছি, অনেকগুলো স্টুডেন্টের দেখা যায় তোমার 9-10 একটু দুর্বলতা থাকে। আবার অনেকে জানেও না যে তার দুর্বলতা আছে, সে মনে করে সে খুবই স্মার্ট, সে অনেক কিছু জানে, কিন্তু আসলে তার জানায় গলদ আছে, সে নিজেও জানে না। স্বাভাবিক, আমি যদি তোমাকে ভুল জানাই বা তোমাকে পারফেক্টলি না জানাই, তোমার কাছে মনে হবে তুমি জানো, আসলে তো তুমি পারফেক্টলি জানো না, কারণ তুমি যে পারফেক্টলি জানো না সেটাও তুমি জানো না। এটা হচ্ছে একটা সমস্যা। ওই কারণে আমাকে আসলে একটু গোড়া থেকে বলতে হয়। তাহলে তুমি যদি পারফেক্টলি না জানো, তাহলে অন্তত জানো, অন্তত আমি যতটুকু জানি ততটুকু তোমাকে জানানোর চেষ্টা করি আর কি। আমিও তো আর সব জানতাম না। ওকে, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। হ্যাঁ, অনেক সময় এটা পরীক্ষায় আসে, আমরা অনেকে বুঝি না। কাজ শক্তি উপপাদ্য, কাজ শক্তি উপপাদ্য। তো কাজ শক্তি উপপাদ্যটা কি আমি আগে সেটা বলবো। আগে আমি বলবো হচ্ছে ভাইয়া, এই কাজ শক্তি উপপাদ্যটা আসলে কি। কাজ শক্তি উপপাদ্যটা হচ্ছে ডেল্টা ইকে সমান ডব্লিউ। এই ডেল্টা ইকে মানে কি? ইকে মানে গতিশক্তি, ডেল্টা মানে পরিবর্তন। গতিশক্তির আগে আমি থিওরিটা বলে ফেলতেছি, এরপর সেটা প্রমাণ করব। গতিশক্তির পরিবর্তন সমান কৃত কাজ। কেন এটা সেটা আমি একটু পরেই প্রমাণ করব। আমি বললাম তুমি আগে আমাকে বিলিভ করো, আমাকে বিশ্বাস করো যে আমাদের এটা সত্য যে কাজ শক্তি উপপাদ্য মানে কি। কাজ শক্তি উপপাদ্য মানে হচ্ছে কোনো একটা বস্তুর গতিশক্তির পরিবর্তনটা কিসের সমান? কৃতকাজের সমান। অর্থাৎ কোনো একটা বস্তুর গতিশক্তির পরিবর্তন যে কথা, কৃতকাজও সেম কথা। জিনিসটা কেমন? মনে করো এখানে কোনো একটা বস্তু আছে,
এই বস্তুর ভ্যালোসিটি v1 অ্যান্ড এখানে কোনো একটা বস্তু আছে, এই বস্তুর ভ্যালোসিটি v2, দুইটা সেম বস্তু। অর্থাৎ আমার এখানকার যে বস্তুটা, এই বস্তুটাকে আমি এখান থেকে ব্যাগ পরিবর্তন করতে করতে এখানে নিয়ে গেলাম, তাহলে সেম বস্তু, প্রথমে তার ব্যাগ ছিল v1, তারপর তার ব্যাগ হলো v2। তাহলে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো তার ব্যাগ শুরুতে ছিল v1, শেষে ছিল v2, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তার ব্যাগ v1, এই মুহূর্তে তার গতিশক্তি কত, তুমি সরাসরি বলতে পারবা ভাইয়া তার গতিশক্তি ইকে সমান হাফ এম v1 স্কোয়ার, ইকে 1 সমান। কেমনে বলছো? কারণ একটু আগেই বলছি গতিশক্তি স্পেসিফিক পয়েন্টের উপর ডিপেন্ড করে। এই পয়েন্টে ব্যাগ এত কেমনে পেয়েছি সেটা আমার জানার দরকার নাই, কারণ কেউ যদি আমাকে ঠেলা না দে, কেউ যদি তোমার পকেটে টাকা গুজিয়ে না দে, তোমার পকেটে কি টাকা আসবে? আসবে না। তুমি যদি আর্ন না করো, পকেটে টাকা আসবে? আসবে না। একইভাবে কেউ যদি ধাক্কা দিয়া কাজ না করিয়া আমাদের তাকে বসায় রাখে, তার ক্ষেত্রে শক্তি আসবে না। তার মধ্যে শক্তি আছে, ব্যাগ আছে, ব্যাগ আছে মানে শক্তি আছে, সেটা নিশ্চয়ই কেউ না কেউ তাকে ঠেলা দিয়ে বানিয়ে দিয়েছে। তাহলে আমরা বলতে পারি ব্যাগ v1 মানে তার মধ্যে এই পরিমাণ গতিশক্তি আছে। এই জায়গায় দেখা গেল তার ব্যাগ v2, ব্যাগ v2 মানে তার মধ্যে ইকে 2 পরিমাণ গতিশক্তি আছে, এই পরিমাণ গতিশক্তি তার মধ্যে আছে। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, এখন খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। কি খেয়াল করবা? এই যে দেখো, যদি v1টা গ্রেটার দেন v2 হয়, এর মানে শুরুতে ব্যাগ বেশি, আস্তে আস্তে ব্যাগটা কমে গেল। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে শুরুতে গতিশক্তি হাফ এম v1 স্কোয়ার আর শেষে গতিশক্তি হাফ এম v2 স্কোয়ার। দেখো একই বস্তু, ব্যাগ সেম, তাহলে আমাদের ভর সেম, তাহলে দেখো যার ব্যাগ বেশি তার গতিশক্তিও বেশি, তাহলে আমরা বলতে পারি এটা শুরুতে গতিশক্তি বেশি। তাহলে আমি দেখলাম শুরুতে গতিশক্তি বেশি, এরপর গতিশক্তি কম, এর মানে এক কথায় সে কি করে? সে আমাদের শক্তি হারায়। সে কি করে? শক্তি হারায়। কেন শক্তি হারায়? ভাই তুমি দেখতেছ শুরুতে যে পরিমাণ শক্তি আছে, শেষে সেই পরিমাণ শক্তি নাই। শুরুতে তার মধ্যে 100 জুল আছে, শেষে দেখতেছ তার মধ্যে 30 জুল আছে, এর মানে 70 জুল শক্তি সে হারাই ফেলছে। শক্তি হারাইছে কেন? কারণ সে কাজ করছে। পকেট থেকে টাকা চলে গেছে কেন? টাকাগুলো ব্যয় করছি, এর মানে এই শক্তিটা সে ব্যয় করছে, এর মানে হচ্ছে সে নিজে কাজ করে, সে নিজে কাজ করে, সে নিজে কাজ করে। এখন আমার প্রশ্ন হলো, এখানে 100 জুল, এখানে 30 জুল, তাহলে তোমরা আমাকে বলো তো সে কি পরিমাণ কাজ করে? ভাইয়া সে নিজে কাজ করে, আমি বুঝলাম সে নিজে কাজ করার কারণে তার শক্তিটা অপচয় হয়ে গেছে। সে কি পরিমাণ কাজ করছে? শুরুতে ছিল 100 জুল, শেষে আছে 30 জুল, তাহলে কতটুকু কাজ সে করে ফেলছে? অবশ্যই 70 জুল করে ফেলছে। কেমনে বুঝছো ভাইয়া? এটা থেকে এটা বিয়োগ করছি, এর মানে কৃত কাজ, এর মানে সে যে পরিমাণ কাজ করে ফেললো সেই কাজটা হচ্ছে হাফ এম v1 স্কোয়ার মাইনাস হাফ এম v2 স্কোয়ার। এই হাফ এম v1 স্কোয়ার মাইনাস হাফ এম v2 স্কোয়ার, এটা মানে কি? গতিশক্তির পরিবর্তন না? জি ভাইয়া, কৃত কাজ। এর মানে সে কি পরিমাণ কাজ করলো? দেখো কাজ সে করতেও পারে, পাইতেও পারে। তাহলে এক্ষেত্রে সে নিজে কাজ করছে। সে নিজে কি পরিমাণ কাজ করলো? সে নিজে কি পরিমাণ কাজ করলো সেটা কোত্থেকে পাবো? সে নিজে যে পরিমাণ কাজ করলো, সে নিজে যে পরিমাণ কাজ করলো, সেই কৃত কাজটা গতিশক্তির পরিবর্তনের সমান। এর মানে কোনো একটা বস্তু আদি অবস্থা শেষ অবস্থা, এই দুইটা অবস্থানের মধ্যে গতিশক্তির পরিবর্তন যত, কৃত কাজও তত। গতিশক্তির পরিবর্তন যত, কৃত কাজও তত। এক্ষেত্রে তার গতিশক্তি কমে গেছে, এর মানে সে শক্তি হারাইছে। হারাইছে মানে সে নিজে কাজ করছে। আগে বলো ফার্স্ট টু লাস্ট এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? এবার ঠিক উল্টা কাহিনী, এদিকে যাও, উল্টা কাহিনী। উল্টা কাহিনী কি? এবার আমি ধরে নিলাম v1 ইজ লেস দেন v2, ব্যাগ আমাদের ব্যাগ আস্তে আস্তে বেড়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে গতিশক্তি হাফ এম v1 স্কোয়ার ইজ লেস দেন হাফ এম v2 স্কোয়ার।
এর মানে তুমি বুঝতে পারতেছো এই দুইটা অংশের মধ্যে আমার শক্তি এবার প্রথমে ছিল 30 জুল, শেষে হয়ে গেল 100 জুল। এর মানে এবার সে শক্তি হারায় না, শক্তি সে আর্ন করে। এর মানে সে শক্তি অর্জন করে। সে কি করে? শক্তি অর্জন করে। শক্তি অর্জন করে মানে হচ্ছে সে নিজে কাজ করতেছে না, সে শক্তি অর্জন করতেছে, মানে কেউ তাকে ঠেলে ঠেলে শক্তি দিচ্ছে। দ্যাট মিন্স তার উপর কাজ করা হচ্ছে। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে তার উপর কাজ করা হচ্ছে, তার উপর কাজ করা হচ্ছে। এখন যার কারণে সে আস্তে আস্তে গতিশক্তি পাচ্ছে। তার গতিশক্তি শুরুতে ছিল 30 জুল, বর্তমানে 100 জুল। এর মানে তার ছিল 30, বর্তমানে আছে 100। মাঝখানে সে কত পাইছে? 70 পাইছে। এই 70টা তুমি কেমনে বের করছো? 100 থেকে 30টা বিয়োগ করে। এর মানে তুমি এটা থেকে এটা বিয়োগ করলে বুঝে যাচ্ছ মাঝখানে কী পরিমাণ শক্তি সে আর্ন করলো, অর্জন করলো। অর্জন করার কারণে তার গতিশক্তি বেড়ে গেছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া কৃত কাজটা হচ্ছে, এটা থেকে এটা বিয়োগ করব, হাফ এম v2 স্কোয়ার মাইনাস হাফ এম v1 স্কোয়ার। এটাই হচ্ছে আমার গতিশক্তির পরিবর্তন, যাকে আমরা বলতেছি কৃত কাজ। এর মানে গতিশক্তির পরিবর্তনই যে আমার কৃত কাজ, এটাকে আমরা বলি কাজ শক্তি উপপাদ্য। অনেক সময় পরীক্ষায় তোমাদের আসবে উদ্দীপকে কাজ শক্তি উপপাদ্য ব্যাখ্যা করো। তাহলে কাজ শক্তি উপপাদ্য ব্যাখ্যা করতে হলে তুমি কি করবা? তুমি গতিশক্তির পরিবর্তনটা বের করবা আলাদা করে, কৃত কাজটা বের করবা আলাদা করে। তো কৃত কাজ আর গতিশক্তির পরিবর্তন যদি সমান হয়, দ্যাট মিনস সে কাজ শক্তি উপপাদ্য মেনে চলে, এবং এটা মেনে চলা উচিত প্রত্যেকটা বস্তুর। আর যদি আমাদের সেম না হয় তাহলে কাজ শক্তি উপপাদ্য মানে না। তোমাকে স্যাররা কীভাবে ডেটা দিবে তার উপর ডিপেন্ড করবে। তাহলে যদি কোনো একটা বস্তুর আদি বেগ আর শেষ বেগ সেম না থাকে, এর মানে তার আদি গতিশক্তি শেষ গতিশক্তি সেম না। এর মানে গতিশক্তির পরিবর্তন আছে। এই গতিশক্তির পরিবর্তনটা আমার কার সমান হবে? কৃতকাজের সমান হবে। যদি গতিশক্তির পরিবর্তন কৃতকাজের সমান না হয়, কৃতকাজ মানে কোন কৃতকাজ? এই অবস্থান থেকে এই অবস্থানে আসার সময় মাঝখানে কৃতকাজ, এই কৃতকাজের সমান, এটাকে আমরা বলি কাজ শক্তি উপপাদ্য। এটা এখন আমরা প্রমাণ করে দিব তোমাদেরকে। এটা এখন তোমাদেরকে আমি প্রমাণ করে দিব। আগে তুমি বলো আমার কথাটা বুঝছো কিনা, আমাকে বলো আমার কথাটা বুঝছো কিনা। ভাইয়া প্রথমটায় b2 আগে হবে না? না, আমি তো জাস্ট এভাবে বলছি, আমি ধনাত্মক মান বের করতেছি, মানে আমি কাজের মানটা বের করতেছি, বড়টা থেকে ছোটটা বিয়োগ করছি আর কি। এক্ষেত্রে এটা বড়, এটা থেকে এটা বিয়োগ করছি, এক্ষেত্রে এটা বড়, এটা থেকে এটা বিয়োগ করছি। তো কোনটা বড় কোনটা ছোট সেই অনুযায়ী তুমি বিয়োগ করে দিবা। তোমার দরকার হচ্ছে এখানে কাজের মানটা বের করা। হ্যাঁ, কাজের মানটা, আমাদের গতিশক্তির পরিবর্তনের মানটা বের করা। সেই পরিবর্তনের মানটা তোমার কৃত কাজের সমান হবে। এবার আসো, শিয়াম একটু আগে কোয়েশ্চেন করছিল ভাইয়া যদি আদি বেগ শেষ বেগ সেম না থাকে তখন কি হবে? সেই কোয়েশ্চেন আনসার তুমি এখনই পাবা। আচ্ছা, তো আমরা আগের বার যখন বলছিলাম ভাইয়া গতিশক্তি মানে কি? কোনো একটা বস্তুর গতির পরিবর্তন করা বা গতি বজায় রাখার জন্য যে পরিমাণ কাজ করতে হয় তাকে আমরা বলি গতিশক্তি। এর মানে মাঝখানে কৃত কাজটাই আমরা বের করব। তো আসো আমি সেই কৃত কাজটা বের করি। ওই আবার আগের মতো দুইটা কেস, একটা হচ্ছে ধ্রুব বলের ক্ষেত্রে আর একটা হচ্ছে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে। তো প্রথমে করি হচ্ছে ধ্রুব বলের ক্ষেত্রে। হ্যাঁ, ধ্রুব বলের ক্ষেত্রে এবার আমি সংক্ষেপে করতে পারবো। ধ্রুব বলের ক্ষেত্রে আমি খুব দ্রুত যাব। হ্যাঁ, কারণ হচ্ছে এটা আমি অলরেডি একবার করাইছি। তাহলে ধ্রুব বলের ক্ষেত্রে কেমন? ভাই এখানে আমার বস্তু ছিল, তার ব্যাগ ছিল, এবার আমি কিন্তু শূন্য ধরি নেই, এবার ব্যাগ ধরছি v1। হ্যাঁ, শুরুতে ব্যাগ ছিল ভাইয়া আমাদের v1, শুরুতে ব্যাগ ছিল আমাদের v1। অথবা আমরা এভাবেও ধরতে পারি, শুরুতে ব্যাগ হচ্ছে v0 মানে আদি ব্যাগ, এরপর শেষে তার ব্যাগটা হয়ে গেছে ভাইয়া, তার ব্যাগটা হয়ে গেছে v, আদি ব্যাগ শেষ ব্যাগ। ওকে, এখন ভাইয়া আমি কি করলাম? আমি এই বস্তুর উপর বল প্রয়োগ করলাম কি পরিমাণ? F পরিমাণ। কেমন বল ভাইয়া? ধ্রুব বল। এই F পরিমাণ বল প্রয়োগ করার কারণে আমি তার উপর F পরিমাণ বল প্রয়োগ করার কারণে তার আমাদের কি হলো? সরণ হলো। তার মধ্যে যে পরিমাণ সরণ হলো সেই সরণের মানটা হচ্ছে ভাইয়া S পরিমাণ, তার মধ্যে সরণ হলো। এখন যদি আমি বলি ভাইয়া কোন বল? ধ্রুব বল। বলের দিক যেদিকে, সরণের দিকও সেম দিকে, বলের মানটা ধ্রুব। এক্ষেত্রে আমরা বলতে পারি ভাইয়া কৃত কাজ W = হচ্ছে কত? বল ইন্টু বলের দিকে সরণ, Fs cos 0 ডিগ্রি, cos 0 মান 1, এর মানে Fs।
এফ সমান আমরা বলতে পারি কি এম এ ইন্টু এস, এস মানে এখানে আসলে এক্স, যেটা দিয়ে কোনো সমস্যা নেই, এস এক্স তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি তোমার বইয়ের সাথে মিল রেখে দিচ্ছি আর কি, এম এ এক্স। এবার দেখো আমার এ বের করতে হবে, এ মানে কি ত্বরণ, ত্বরণ আমরা কিভাবে বের করতে পারি, আমরা বলতে পারি হচ্ছে ভাইয়া আমাদের এখান থেকে বলতে পারি বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। তাহলে আমাদের এখানে তো আর আদিবেগ তো আর আগের মতো না, আমাদের এটা ভি নট বলতে পারি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি টোয়াইস এ এস সমান ভাইয়া ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস বি নট স্কোয়ার এ এস, বা আমরা এ এক্স বলি, এখানে তো এক্স ধরছি, যেটাই ধরি না কেন এ এক্স সমান আমরা বলতে পারি বি স্কোয়ার মাইনাস বি নট স্কোয়ার ডিভাইডেড বাই 2, কার মান এ এক্সের মান। তাহলে দেখো এম ইন্টু এ এক্স যেটা আছে, এই এক্সের জায়গায় আমি মান বসে দিচ্ছি কত, মান বসে দিচ্ছি বি স্কোয়ার মাইনাস বি নট স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখান থেকে আমরা সুন্দর করে সাজিয়ে লিখতে পারি হাফ এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার। এখান থেকে আমরা গুণ করে দিয়ে বলতে পারি হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ এম বি নট স্কোয়ার। এক্ষেত্রে আমি শেষ ব্যাগটাকে বড় ধরে নিছি, হ্যাঁ আমি ধরে নিছি, আমি কাজ করতেছি গতিশক্তি বাড়তেছে, অন্য আর উল্টা করলে উল্টা, তখন আমাদের এখানে মন্দন হবে, এটা ব্যাপার না। তো আমরা এখান থেকে বলতে পারি যে হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ এম বি নট স্কোয়ার। হাফ এম বি স্কোয়ার মানে হচ্ছে প্রাথমিক গতিশক্তি ইকে 1, কারণ শেষ গতিশক্তি ইকে 2 মানে কি শেষ গতিশক্তি, এখানকার গতিশক্তি যখন ব্যাগ বি ওই মুহূর্তে গতিশক্তি এটা মাইনাস এটা মানে হচ্ছে আদি গতিশক্তি ইকে 1। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের, যেমন আমি এভাবে বলি ইকে ফাইনাল, আর এটাকে বলতে পারি ইকে ইনিশিয়াল। তাহলে এটা হচ্ছে কার মান, কৃতকাজের মান। তাহলে শেষ গতিশক্তি মাইনাস প্রাথমিক গতিশক্তি, এই কথাটার মানে কি গতিশক্তির পরিবর্তন। তাহলে আমরা বলতে পারি কৃতকাজ ডব্লিউ সমান ডেল্টা ই কে, এর মানে গতিশক্তির পরিবর্তনই কৃতকাজ, এটাকে আমরা বলি কাজ শক্তি উপপাদ্য, কাজ শক্তি উপপাদ্য। তাহলে পরীক্ষায় যদি তোমাকে প্রশ্ন করতে পারে যে কোন একটা বস্তুর আদি বেগ এত শেষ বেগ এত, এখানে কি পরিমাণ কাজ করা হয়েছে, তো কি পরিমাণ কাজ করা হয়েছে তোমরা অনেকে প্রশ্ন করো ভাইয়া এখানে বলও দেওয়া নেই স্মরণ দেওয়া নেই, আমি কেমনি বের করব কাজটা। সমস্যা নেই ভাইয়া, তোমার এখানে ভি নট আর ভি জানা আছে, তো আছে, এখানে ভরটা দেওয়া আছে, তাহলে এখানে গতিশক্তি বের করা যাবে, এখানে গতিশক্তি বের করা যাবে, তাহলে গতিশক্তি থেকে গতিশক্তি বিয়োগ করে দিলে যেটা পাবা সেটা হচ্ছে কৃতকাজের মান। সো প্রশ্ন যদি একটু ট্রিকি করতে চায়, তোমাকে বের করতে বলবে কৃতকাজ, বের করতে বলবে কি কৃতকাজ। যেমন তোমাকে বলা হলো গিভেন ডেটা যেগুলো দেওয়া আছে, গিভেন ডেটা হচ্ছে বি নটের মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে। এবার তোমাকে বললো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডব্লিউ। তো অনেকে বলে ভাইয়া বল মানে তো আমাদের কাজ মানে তো বল এবং বলের দিকে স্মরণ, এখন আমার তো এখানে বলও দেওয়া নেই স্মরণও দেওয়া নেই, আমি কীভাবে করবো, টেনশন নাই। এই ডব্লিউ মানে হচ্ছে কৃতকাজ, কৃতকাজ মানে হচ্ছে গতিশক্তির পরিবর্তন। তখন তুমি এভাবে লিখবা, আমরা যে কাজ শক্তি উপপাদ্য থেকে আমরা জানি কৃতকাজ ডব্লিউ সমান হচ্ছে গতিশক্তির পরিবর্তন, এর মানে হাফ এম বি স্কোয়ার মাইনাস হাফ এম বি নট স্কোয়ার। এখান থেকে আমরা বলতে পারি হাফ এম ইন্টু বি স্কোয়ার মাইনাস বি নট স্কোয়ার, মান বসিলে আনসার পেয়ে যাবা। এই কনসেপ্ট থেকে ম্যাথ আসতে পারে। শ্যাম তোমার আনসার পাইছো কিনা আমাকে বলো, শ্যামের আনসার পাইছো কিনা আমাকে বলো। তাহলে দেখো এই থিওরি যদি তুমি না জানো ভাই কত কঠিন, জানলে খুবই সোজা। কেন ভাই তোমাকে বলছে কৃতকাজ, তো তুমি দেখতেছো ভাই এখানে দেওয়া আছে ইনফরমেশন শক্তি বের করার মতো, তো তুমি আদি শক্তি বের করলা, শেষ শক্তি বের করলা, বিয়োগ করলে যেটা পাবো সেটাই কৃতকাজ। খালি একটা কথা লিখতে হবে, আমরা কাজ শক্তি উপপাদ্য থেকে জানি, কাজ শক্তি উপপাদ্য অনুযায়ী আমরা জানি, কাজ শক্তি উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি কৃতকাজ সমান গতিশক্তির পরিবর্তন। এই লাইনটা বলতে হবে। এই লাইনটা বলার পর বের করতে বলছে কৃতকাজ, তুমি বের করবা গতিশক্তির পরিবর্তন। কারণ কি দুইটা সমান। কে বলছে? কাজ শক্তি উপপাদ্য বলছে। কোথায় বলছে? বইতে বলছে। বইয়ে কেমনে বের করছে? এভাবে বের করছে। উপপাদ্য জানি কিনা? জানি। মানি কিনা? মানি। এখন খালি অ্যাপ্লাই করে আনসারটাও বের করতে জানি। এই ম্যাথগুলো আসলে আমাদের স্টুডেন্টের কেমন জানি হাহাকার লেগে যায়, মানে মনে হচ্ছে তোমার মনে করো অনেক বিরহের বেদনা, কি একটা অবস্থা, হাহাকার। বাপ্পারাজের গান থেকেও এটা অনেক বেশি হাহাকার হয়ে যায়। তো আমাদের ওরকম হওয়ার কোনো দরকার নেই, জাস্ট কনসেপ্টটা মাথায় রাখি,
তোমরা চিন্তা করো এইভাবে ভাই, কাজ বলছে মানে সবাই চিন্তা করে এখানে বল দেওয়া থাকবে, স্মরণ দেওয়া থাকবে। যখন দেখে বল নাই, স্মরণ নাই, তখন তাদের দেখা যায় বিরহের শেষ নাই, বিরহের কোনো দরকার নাই, আমাদের এখানে একটা সমাধান চাই, তার জন্য আছে কাজ শক্তি উপপাদ্য পাই। সেটাই যখন আমি বুঝতে পারি তখন আমার আনসারটা বের করতে হবে কি দেরি হবে না? দেরি। আনসারটা বের করতে কত দেরি বলো না? পাঞ্জেরি। ওকে, এবার ক্যালকুলাসের মাধ্যমে করবো। আচ্ছা দাও কইরা দিই, ক্যালকুলাসের মাধ্যমে কইরা দিই, যেহেতু কইরা দিচ্ছি কইরাই দিই। এবার আমি ধ্রুব বলবো না, এবার আমি বলবো হচ্ছে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে। পরিবর্তনশীল, হুবহু আগেরটা করবো। হ্যাঁ, হুবহু আগেরটা করবো। আসো আমরা করে দিই। কৃতকাজ ডব্লিউ ইকুয়ালস টু, যেহেতু পরিবর্তনশীল বল, দ্যাট মিনস তুমি বলতে পারতেছো এখানে এফ ডি এক্স বলতে পারি। ওকে ওকে, তো ইন্টিগ্রেশন অফ এফ সমান আমরা বলতে পারি এম এ ডি এক্স। তো আমরা তো একটু আগে তোমাকে বলছি বল যেখানে পরিবর্তনশীল, ত্বরণও সেখানে পরিবর্তনশীল, তাহলে এমটা বের হয়ে চলে আসবে ইন্টিগ্রেশন অফ এ জায়গায় বসাবো ডিভি ডিটি ইন্টু ডি এক্স। এটাকে সাজিয়ে লিখতে পারি এম ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিটি ইন্টু ডিভি। এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ বি ডিভি। এখানে দেখো বি আছে, দ্যাট মিনস তোমার লিমিটটা কার বসাবা? ব্যাগের লিমিট। ব্যাগের লিমিট কত? শুরুতে বি নট, শেষে বি। ক্যালকুলেশন করলে পাবো কি? তাহলে দেখো ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি? ডাব্লিউ ইকুয়ালস টু পাচ্ছি এম ইন্টু ইন্টিগ্রেশন অফ বি ডিভি। আবার লিখতেছি লিমিটটা কত? বি নট থেকে শুরু করে ভি, তাহলে এম ইন্টু এটাকে করলে পাবো ভি স্কোয়ার ডিভাইড বাই 2, আমাদের থার্ড ব্র্যাকেট বসবে ভি ভি নট, এখান থেকে হাফ এম ইন্টু বি স্কোয়ার মাইনাস বি নট স্কোয়ার, অর্থাৎ বি এর জায়গায় একবার বি বসাবা, বি এর জায়গায় একবার বি নট বসাবা, কারণ দুইটাই কিন্তু ব্যাগের লিমিট। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি নট স্কোয়ার। এটাকে আমরা বলতে পারতেছি গতিশক্তির পরিবর্তন। দিস ইজ দ্য ভ্যালু অফ ওয়ার্ক ডান। তাহলে গতিশক্তির পরিবর্তনের কিন্তু কাজ হুবহু আগের মতো। এটা আমাদের পরিবর্তনশীল বল হোক, ধ্রুব বল হোক, আমি দুইটাই তোমাদের করা দিলাম একটাই কারণে, পরীক্ষায় তোমরা কনফিউজ হয়ে যাও। প্রশ্নের মধ্যে উল্লেখ করে দিয়েছে যদি এটা পরিবর্তনশীল বল হয় তখন বলো। হ্যাঁ, টেনশনে কিছু কোনো কারণ নাই। মানে যখন বলে পরিবর্তনশীল বল, চুলকাইতে মাথার খুলি তুলে ফেলে, তাও আনসার বের হয় না। টেনশন নাই, পরিবর্তনশীল হোক আর না হোক আমার কোনো টেনশন নাই, আনসার কিন্তু একই হওয়াটা চাই, কারণ আমরা এখানে একই জিনিসটাই আসলে পাই। বলা বুঝছে কি না? ওহো, আমি কি করতাম? দুষ্টামিটা অটোমেটিক চলে আসছে, আমি তো দুষ্টামি করতে চাই না। এবার দেখো তোমাদের একটা ম্যাজিক দেখাবো। এক ম্যাজিকে আমাদের বিভব শক্তি শেষ। এখন তোমাকে আমি ম্যাজিক দেখাবো। ম্যাজিক, আসো ম্যাজিক দেখাই। ম্যাজিকটা হচ্ছে বিভব শক্তি প্রকাশ করা হয় ইপি দ্বারা। ই মিনস এনার্জি, পি মিনস পটেনশিয়াল। পটেনশিয়াল এনার্জি মানে বিভব শক্তি। তো বিভব শক্তি কী ভাই বলো তো? কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তনের কারণে তার মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত হয় তাকে আমরা বলি বিভব শক্তি। কী কারণে? অবস্থানের পরিবর্তনের কারণে। আগেরবার কী কারণে হয়েছিল? ব্যাগের পরিবর্তনের কারণে। এই ব্যাগের পরিবর্তনের কারণে সঞ্চিত শক্তি মিনস গতিশক্তি, আর অবস্থানের পরিবর্তনের কারণে সঞ্চিত শক্তি মানে হচ্ছে বিভব শক্তি। আসো ভাই, অবস্থানের পরিবর্তন, তাহলে এই ইপি মানে হচ্ছে অবস্থানের পরিবর্তনের কারণে, কারণে যে কাজ করার সামর্থ্য অর্জন করে, যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে আমরা বলতেছি বিভব শক্তি। খুবই মজাদার, হ্যাঁ খুবই মজাদায়ক। আসলে দেখো, এটা হচ্ছে মনে করো ভূমি, এটার ভর হচ্ছে, বস্তুটার ভর হচ্ছে এম ভরের বস্তুটাকে আমি উপরে তুলব। কতটুকু উপরে? এইচ পরিমাণ উপরে আমি তুলব। তো এইচ পরিমাণ উপরে তুললে তুমি একটু চিন্তা করে দেখো, এই বস্তুটাকে তুমি নিচ থেকে উপরে তুললা, মনে করো আমার এখানে একটা মিস্টার টুইস্ট আছে, সেটা মনে করো নিচে পড়ে গেছে, এই নিচ থেকে আমি কষ্ট করে তাকে উপরে তুললাম।
এই যে নিচ থেকে কষ্ট করে তাকে আমি উপরে তুললাম, বর্তমানে কিন্তু ছেড়ে দিলে সে কাজ করবে, ছেড়ে দিলে সে কী করবে, নিচের দিকে পড়ে ধাক্কা দিবে। এর মানে সে কাজ করার সামর্থ্য অর্জন করলো। তাহলে দেখো, তাহলে তোমরা বুঝতে পারছো না জিনিসটা কি। এবার মনে করো এখন যেমন নিচ থেকে উপরে তুললাম, এর মানে শক্তি বেশি। ওই কারণে আমি একটা কথা বলি কি জানো, তোমরা মনে করো জিনিসপত্র খাও কী কারণে, শক্তি অর্জন করার জন্য। তো তুমি চিন্তা করে দেখো, তুমি শক্তি অর্জন করবা খাইয়া খাইয়া। এখন তুমি মাটিতে বৈশা খাবা, সেটা যতই ভূমির দিকে, এই বস্তুটা যদি আমি মাটিতে বৈশা খাইতাম, এটার মধ্যে এখন যেই পরিমাণ বিভব শক্তি সঞ্চিত আছে, মাটিতে বসে থাকলে কি এটা থাকতো না। ওই কারণে খাওয়ার সময় তুমি যত উপরে উঠে খাবা তত ভালো। ওই কারণে আমরা চিপস এখানে না খাইয়া এখানে খাবো, এর মানে শক্তি বেশি পাবো। সায়েন্স এটা বলে না। এই মানে আমরা কি দেখলাম, এর মানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কোনো একটা বস্তুর অবস্থান যখন পরিবর্তন করলাম, সে কিন্তু শক্তি অর্জন করলো, বিভব শক্তি। তার মধ্যে যে পরিমাণ বিভব শক্তি আছে সেটা কি সিম্পল, তার ওজন mg নিচে দিয়ে কাজ করে। এখন এটাকে যদি তুমি উপরের দিকে তুলতে চাও, mg পরিমাণ বল প্রয়োগ করতে হবে। mg পরিমাণ বল প্রয়োগ করলে সে সমবেগে উপরের দিকে উঠবে। ভালো করে খেয়াল করো, mg পরিমাণ বল প্রয়োগ করলে সে সমবেগে উপরের দিকে উঠবে। অনেকে বলবে ভাই mg দিলে তো সে স্থির থাকবে না, mg পরিমাণ বল প্রয়োগ করলে সমবেগে উঠবে। সেটা ব্যাখ্যা আগামী ক্লাসে দিব, মাথায় রাখো। দেখো না, তোমাদের কি খিদা লাগছে এটা দেখে আমার ভালো লাগতেছে। আচ্ছা আসো আমরা ক্লাস নিয়ে, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু কমেন্টে জানো কেমন বোধ করতেছো তোমরা এই মুহূর্তে। আচ্ছা ঠিক আছে। এখন তুমি যেটা চিন্তা করো, mg পরিমাণ তুমি বল প্রয়োগ করবা, এই বল প্রয়োগ করে সরণ হবে h পরিমাণ। তাহলে এখানে কি পরিমাণ কাজ করছো ভাই, mg ইন্টু h পরিমাণ, যেটা তোমরা আগে থেকে জানো mgh। এই পরিমাণ কাজ করার কারণে তার মধ্যে এই পরিমাণ শক্তি সঞ্চিত থাকবে। তুমি যদি তাকে এখান থেকে এখানে নিয়ে যাও, তাও কিন্তু mgh, বরকেন্দ্রের উলম্ব সরণ, গত ক্লাসে বলছিলাম। তাহলে আমাদের এই পরিমাণ শক্তি তার মধ্যে সঞ্চিত থাকে। এটাই হচ্ছে তার মধ্যে সঞ্চিত বিভব শক্তি। যেই পরিমাণ কাজ তুমি করলা সেই পরিমাণ শক্তি তার মধ্যে সঞ্চিত থাকবে। এটা হচ্ছে আমার কি বিভব শক্তি। শেষ তো? তাহলে আমরা বলতে পারবো অভিকর্ষ বলের ক্ষেত্রে অভিকর্ষজ বিভব শক্তি, অভিকর্ষজ বিভব শক্তি, অভিকর্ষজ বিভব শক্তি ইপি সমান mgh। শেষ, নতুন ফর্মুলা পেয়ে গেছি, জেনে রাখবা, জেনে রাখা ভালো। আরেকটা হচ্ছে মনে করো এটি স্প্রিং, সে এখানে এরকম আছে, এই স্প্রিংটা বর্তমানে সাম্যাবস্থায় আছে, বুঝছো না? তো
এখন জিনিসটা হচ্ছে একটু খাই, জিনিসটা হচ্ছে এই স্প্রিংটা এখানে আছে না, আচ্ছা এই স্প্রিংটাকে তুমি এখন যেখানে রাখছো এই অবস্থাটাকে আমরা বলি হচ্ছে তো সাম্যাবস্থা, সাম্যাবস্থা। এখন তুমি ইচ্ছে হলো তাকে টেনে এতটুকু লম্বা করে ফেললা, স্প্রিংটা বর্তমানে এরকম লম্বা হয়ে আছে, কি পরিমাণ লম্বা করলা? এক্স পরিমাণ। ওই তোমরা একটু কমেন্টে বলো তো, আমি দেখি আমি একটু খেয়ে নিই, তোমরা কমেন্টে বলো তো এই স্প্রিংটাকে এক্স পরিমাণ লম্বা করতে কি পরিমাণ কাজ করা লাগছে, তোমার কি পরিমাণ কাজ করা লাগছে কও তো? সরব হোসেন প্রশ্ন করলো, ভাই বস্তু যত উপরে হবে বিভব শক্তি তত বেশি হবে না? অবশ্যই, এইচের উপর নির্ভর করতেছে না, এইচ যত বেশি বিভব শক্তি তত বেশি, যত উপরে তুলবা। ওই কারণে তো আমরা বলি, তোমার মনে করো তোমাকে যদি আমি 5 তলা বিল্ডিংয়ের উপর থেকে ছুঁড়ে ফেলে দিই আর 20 তলা বিল্ডিংয়ের উপর থেকে ছুঁড়ে ফেলে দিই, দুইটার মধ্যে পার্থক্য আছে। 5 তলা বিল্ডিংয়ে তোমার মধ্যে শক্তি যে পরিমাণ আছে, 20 তলা বিল্ডিংয়ের শক্তি অনেক বেশি। ওই কারণে তুমি 20 তলা বিল্ডিংয়ের উপর থেকে পড়লে আমাদের একেবারে ফিনিশ হয়ে যাবা, আর 5 তলা বিল্ডিংয়ের নিচ থেকে পড়লে হাড্ডিগুড্ডি ভাঙ্গা কিছুদিন হাসপাতালে থাকবা। পার্থক্য এটাই। হ্যাঁ, এটা তো আমরা আগে প্রমাণই করছি, হাফ কে এক্স স্কোয়ার। এর মানে এই পরিমাণ তুমি কাজ করছো তাকে এক্স পরিমাণ কি করার জন্য? স্মরণ করার জন্য, বা সংকোচন বলো, প্রসারণ বলো, এটাকে আমরা বলি এই পরিমাণ কাজ করছো মানে হচ্ছে বর্তমানে তার মধ্যে এই পরিমাণ শক্তি সঞ্চিত আছে। ওই কারণে এটাকে এখান থেকে ছেড়ে দিলে সে ধুরুম করে দিয়ে চলে আসে। তাহলে আমরা বলতে পারি এটাকে স্প্রিং এর বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার। তাহলে নতুন দুটো সূত্র শিখে এলাম, আসলে নতুন সূত্র না, এটা তোমরা আগে থেকেই জানো। সেটা হচ্ছে অভিকর্ষীয় বিভব শক্তি mgh আর স্প্রিংয়ের বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার। আসলে ব্যাপারটা হচ্ছে বুঝছো, এতক্ষণ টাইম লাগতো না, আমি ইচ্ছে করে লাগাচ্ছি। হ্যাঁ, খুব মজা লাগতেছে। অফলাইনে তো এবার খাওয়া যায় না, বাপরে বাপ, অফলাইনে খাইতে গেলে দেখা যাবে কারাকারি লেগে যাবে। ওই কারণে অনলাইনে সুবিধা হচ্ছে তোমার লালার রস নিশ্চিত হোক, আমার তো কিছু করার নয়, আমি চাইলেও তোমার দিতে পারতেছি না। তো খাও খাও, খাবা খাবা খাও। আর এইভাবে করলে একটা আকর্ষণ জাগে পড়াশোনার মধ্যে। এতক্ষণ পর্যন্ত তোমার মনে করো এদিকে আকর্ষণ না জাগলো, এখন কিন্তু জাগতেছে না? বলো এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? তবে আমাদের বিবাহ শক্তি পর্যন্ত আমরা পড়াই বলছি, আগামী ক্লাসে আমরা সংরক্ষণশীল অসংরক্ষণশীল পড়াবো, এরপর শক্তির সংরক্ষণশীলতা নীতি পড়াবো। আগে বলো একটু ঠিক কিনা, বুঝছে কিনা বলো? কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো? আমার ইচ্ছে করতে তোমাদেরকে দিতে, কিন্তু পারতেছি না, খুবই আফসোস লাগতেছে। আফসোসের কারণে একটু বেশি বেশি খাচ্ছি। কোশ্চেন আছে কোনো? বলো, বুঝছি না? আর আসো বন্ধু, খাবা না? খাও না, শেষ। খুব মজা। ওকে, আজকের ক্লাস তাহলে এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।